অ্যাডভেঞ্চার আর সায়েন্স ফিকশন। আমার রাজনীতি, প্রবন্ধ, ইতিহাস। আমার ভ্রমণ আর থ্রিলার। কফি, কবিতা, গল্প। আমার উপন্যাস। পরিবারের সবার জন্য সব ধরনের বই, কথা প্রকাশ, সৃজনের আনন্দে পথ চলা। হাই প্রিয় সবাই, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা রকমারি ক্যারিয়ার কার্নিভালে আছি। 7 দিনের প্রোগ্রামের আজকে 6ষ্ঠ দিন। একটু খারাপ লাগছে, আস্তে আস্তে দিনগুলো শেষ হয়ে আসছে। সো গত 5 দিনের মতো আজকেও আমি আপনাদের সাথে যোগ দিয়েছি 9টা 45 প্রোগ্রামে। অবশ্যই একজন অতিথিকে নিয়ে আসবো আপনাদের সাথে। আজকের বিষয় ক্যারিয়ার ইন মার্কেটিং, সেটা নিয়ে আমরা কথা বলবো। বাট তার আগে একটু বলে রাখছি, এই কার্নিভাল জুড়ে 19 থেকে 26 তারিখ পর্যন্ত আপনারা ক্যারিয়ার রিলেটেড যে কোনো বই বা প্রোডাক্ট যখন রকমারি থেকে কিনছেন, আপনারা পাচ্ছেন 25 থেকে 50% পর্যন্ত মূল্য ছাড়। কথা প্রকাশ নিবেদিত আজকের ক্যারিয়ার ক্যাফে যতক্ষণ লাইভ চলবে সেই সময় জুড়ে আপনারা বিভিন্ন কমেন্ট বা প্রশ্ন করে জিতে নিতে পারেন প্রথম 10 জন 10,000 টাকার পুরস্কার। তাছাড়া সর্বোচ্চ শেয়ারকারী 1500 টাকার বই পাবেন একজন। সেক্ষেত্রে আপনাদেরকে আপনাদের শেয়ার করার স্ক্রিনশট গুলো রকমারির ইনবক্সে পাঠিয়ে দিতে হবে। আর সর্বোচ্চ কমেন্টকারী পাবেন 1000 টাকার পুরস্কার, 1000 টাকার বই উপহার। এবং তবে কমেন্টগুলো আপনাদের প্রাসঙ্গিক হতে হবে। পাশাপাশি আমি আপনাদেরকে একটা করে বই, আমার নিজের লেখা বই অটোগ্রাফ সহ দিচ্ছি। সেক্ষেত্রে আমি একটা বিশেষ প্রশ্ন দিয়ে দিই, যেটা আমি আজকেও আপনাদেরকে দিয়ে দিব। তবে শুরুতেই আমরা গতকালকের বিজয়ীদের নাম একটু ঘোষণা করে দিতে চাই। গতকালকের যে বিজয়ী 10 জন যারা আদর্শ প্রকাশনীর সৌজন্যে 10,000 টাকার বই পেতে যাচ্ছেন, তারা হচ্ছেন, ভালো করে খেয়াল করবেন, আব্দুল্লাহ মেহেদি, 2 আহমেদ ইমতিয়াজ, 3 আরমান উদ্দিন, 4 মাহবুব আলম, 5 মাহি আবিদ, 6 মোহাম্মদ মিরাজ, 7 মোহাম্মদ সঞ্জিদ রহমান রুমিন, 8 সুমন মালাকার, 9 তানবীরুল ইসলাম শাওন এবং 10 কে হতে পারেন 10 ওয়াহিদুল ইসলাম। কংগ্রাচুলেশনস আপনাদের সবাইকে। সবচেয়ে বেশি কমেন্ট করেছেন আব্দুল্লাহ মুহাম্মদ জুবায়ের। কংগ্রাচুলেশন জুবায়ের। সবচেয়ে বেশি শেয়ারকারী মোহাম্মদ মাহফুজুর রহমান। মাহফুজুর রহমান, আপনাকেও শুভেচ্ছা। এবং আমার যে বই অটোগ্রাফ দিয়ে রেডি করে রেখেছি, এখান থেকে আমি বইটা বলতে চাই, নামটা বলতে চাই। দেখা যাচ্ছে কি? হ্যাঁ, আজকে আমি খুব সুন্দর করে লেখার চেষ্টা করছি। ইয়াসিন আরাফাত সোহান, আপনাদের সবাইকে অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। সো আজকে আমাদের আলোচনা চলাকালে আপনারা আপনাদের কমেন্ট শেয়ার চালিয়ে যেতে পারেন। আর আজকের প্রশ্ন হচ্ছে আমি এখনো লিডারশিপের মধ্যে থাকতে চাই, কারণ আজকে আমি যাকে নিয়ে এসেছি উনি একজন বিজনেস লিডার। সো আমার আজকের প্রশ্ন একই রকম। আজকে যে আলোচনা হবে সেই পুরো আলোচনা মন দিয়ে শুনবেন এবং আগামীকাল বিকেল 5টা পর্যন্ত আপনি যা যা শুনেছেন সেটাকে খুব সুন্দর করে একটা সামারির মতো করে কমেন্টে লিখবেন, সাথে হ্যাশট্যাগ জাভেদ লিখবেন। সো কালকে বিকেল 5টার মধ্যে যতগুলো কমেন্ট আসবে আজকের পুরো আলোচনার সারাংশ হিসেবে, যতটুকু আপনারা শিখেছেন বা বুঝেছেন, এটা এখান থেকে সবচেয়ে সেরা কমেন্ট আইডেন্টিফাই করে রকমারি টিম আমাকে জানিয়ে দিবে। কালকে আমাদের লাইভের সময় আমি অন্য 10 জন সেরা কমেন্টকারী এবং সবচেয়ে বেশি শেয়ারকারীর সাথে সে নামটাও ঘোষণা করব, নতুন বইয়ের অটোগ্রাফ দিয়ে রেডি করে রাখবো। আর হচ্ছে যারা হয়তো পুরস্কার পাচ্ছেন না আমার প্রশ্নের উত্তরে, তাদের সবাইকে মিলে আমরা রিয়েস্টেট ইউরসেলফ একটা ওয়ার্কশপ করব, রকমারি থেকে সেই ডেটটা আপনাদেরকে ঘোষণা করবে। আমি আর সময় নষ্ট না করে আজকের আলোচনায় চলে এসেছি। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ক্যারিয়ার ইন মার্কেটিং, বা মার্কেটিং এ আমরা কিভাবে ক্যারিয়ার করব। আজকে আলোচনা করার জন্য আমার সাথে উপস্থিত আছেন। আমি আশা করছি আজকে আলোচনা খুব প্রাণবন্ত হবে, কারণ আমি ওনার সঙ্গে একটু আগে যখন মজা করে জিজ্ঞেস করছিলাম যে আপনি কি মজার মজার কথা ঠিক করে রেখেছেন, তখন ভাইয়া বলছিল আসলে সব আলোচনাটাই হয়তো মজার আলোচনা হতে পারে। আরফুলের হেড অফ মার্কেটিং গালিব বিন মোহাম্মদ। সো আমি গালিব ভাইকে স্ক্রিনে চাচ্ছি। আসসালামু আলাইকুম সবাইকে। গালিব, আসসালামু আলাইকুম। এটা হচ্ছে লাইভ সালাম। জাভেদ ভাই, আপনি একটু কেটে যাচ্ছেন, কথা কি শুনতে অসুবিধা হচ্ছে আমার কথা শুনতে, নাকি এখন ওকে? ওকে, তাহলে আপনাকে ওকে। সো আমি বলছি যে একটু আগে একবার সালাম দিয়েছি, এখন যেটা লাইভ সালাম দিলাম আপনাকে। হ্যাঁ, লাইভ সালাম দিচ্ছি আপনাকে এবং সো গালিব ভাই দেখছেন তাদের সবাইকে, প্রত্যেককে। ওকে, গ্রেট। সো গালিব ভাই, আমাদের অতিথিদের সম্মানে আমরা একটা স্পেশাল প্রোমো কোড দেই এবং এটা খুব মজার ব্যাপার। যতক্ষণ এই লাইভটা চলবে, আপনি কথা বলবো, ততক্ষণ এই প্রোমো কোড গালিব 13
LIB 13 স্ক্রলে যাচ্ছে, এটা দিয়ে যদি কেউ অর্ডার করে রকমারি 5% এডিশনাল ছাড় পাবেন নরমাল ছাড়ের বাইরে। সো গালিব ভাই, আমরা আলোচনায় চলে যেতে পারি। জাভেদ ভাই, এটা তো একটা মজার অপশন। আমার নামের কোড দিয়ে অর্ডার করলে ডিসকাউন্ট পাওয়া যাবে। এই ডিসকাউন্টটা আমি নিতে পারবো না, কারণ আমি তো এখন অর্ডার করতে পারবো না। আপনার পিছনে এমনিতেই অনেক বই দেখা যাচ্ছে, আমরা আজকে বই নিয়ে অনেক আলাপ করবো। সো গালিব ভাই, আপনি এক বুক স্বপ্ন নিয়ে প্রকৌশল বিদ্যায় শুরু করেছিলেন, কম্পিউটার প্রকৌশলী। অনেকের স্বপ্ন যে আমি বড় হয়ে প্রকৌশল হব, কম্পিউটার প্রকৌশলী হব, কিন্তু আপনি মাঝপথে ছেড়ে দিলেন, এটা কেমন হলো? সেই গল্পটা দিয়ে শুরু করতে চাই। গল্পটা খুব ইন্টারেস্টিং। সেটা হচ্ছে যে মানে আমি যখন ছোট ছিলাম তখন তো স্বাভাবিক, তখন BCS এর এত জোয়ার ছিল না। তো বাবা মাদের মূলত দুটো স্বপ্ন থাকতো, ছেলে ইঞ্জিনিয়ার হবে নাহলে ডাক্তার হবে। সো একই রকম ভাবে আমার বাবা মারও এরকম একটা স্বপ্ন ছিল। আস্তে আস্তে সেই স্বপ্নটা সত্যি কথা বলতে আমিও দেখি। বাট ইঞ্জিনিয়ারিং এর অনেক রকম সত্যি কথা বলতে অনেক রকম লাইন আছে। তো আমি যখন ক্লাস 5-6 এ পড়তাম তখন কম্পিউটার নামে একটা জিনিসের জোয়ার শুরু হলো। হ্যাঁ, কম্পিউটার খুব ইন্টারেস্টিং একটা জিনিস। কম্পিউটার যারা পড়াশোনা করে তাদের কম্পিউটার নিয়ে কাজ করতে পারে ইত্যাদি ইত্যাদি। তো খুব স্বাভাবিকভাবে আমার আস্তে আস্তে শখ হলো যে আমি যদি পড়াশোনা করি বা আমি ক্যারিয়ার করলে আমি কম্পিউটার সায়েন্সে ক্যারিয়ার করব। তো সেখান থেকে আসলে কম্পিউটার সায়েন্সের প্রতি আগ্রহ শুরু। তারপরে আস্তে আস্তে কম্পিউটার শিখলাম, স্কুলে থাকতে হাতে খড়ি হলো। তারপরে যখন আমি নটরডেম কলেজে ভর্তি হলাম, ওখানে কম্পিউটার সায়েন্সেই পড়বো সেটাই ঠিক করা ছিল। কম্পিউটার সায়েন্স গ্রুপে পড়াশোনা করলাম 2 বছর। ইন্টারেস্টিং হচ্ছে যে 2 বছর যখন পড়াশোনা করেছি, আমার এক ফ্রেন্ড ছিল যে এখন সিলিকন ভ্যালিতে কাজ করে USA তে। আমরা খুব ক্লোজ ফ্রেন্ড ছিলাম, আমরা দুজন পাশাপাশি বাসায় থাকতাম। তো আমরা 2টা বছর প্রচুর সময় দিয়েছি হচ্ছে কম্পিউটারের প্রোগ্রামিং এর পেছনে। অনেক প্রোগ্রামিং করতাম তখন। এখন যদিও শুনলে লোকজন হাসবে, বাট বেসিক এবং ভিজুয়াল বেসিক এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো তখন খুব খুব জনপ্রিয় ছিল। C++ তখন শুরু হচ্ছে কিছুটা। তো এইগুলো নিয়ে আমরা 2 বছর উই স্পেন্ড আ লট অফ টাইম। তারপরে আমি নর্থ সাউথে ভর্তি হলাম, ওখানে কম্পিউটার সায়েন্স সাবজেক্টে ভর্তি হলাম, কারণ একই কথা যে কম্পিউটারে পড়াশোনা করব। তো ভর্তি হওয়ার পরে 2টো সেমিস্টার কাটালাম। 2 সেমিস্টার পড়ার পরে আমার 2টো রিয়েলাইজেশন হলো। একটা হচ্ছে যে আমি 2 বছরে, মানে আমি নটরডেমে যখন ছিলাম, আমি আমার এই ফ্রেন্ড, আমরা 2 বছর এত কিছু করেছিলাম কম্পিউটার সায়েন্সে, বা এত প্রোগ্রামিং থেকে শুরু করে কোডিং ইত্যাদি। আমি যখন নর্থ সাউথে ভর্তি হলাম, আমি দেখলাম যে নর্থ সাউথের ফার্স্ট 1-1.5 বছরের যে সিলেবাস, এটা আমার অলরেডি করা শেষ কলেজে থাকতেই। সো আগামী 1-1.5 বছর যাবে, বিকজ আমি মানে আই উইল ডু দ্য সেম রিপিটেড থিং, নাম্বার 1। সেকেন্ড, আমার কাছে রিয়েলাইজেশন হলো যে তার মানে কি আমাকে সারা জীবনে এই একটা যন্ত্রের সামনে, স্ক্রিনের সামনে বসে বসে কোডিং করতে হবে? দ্যাট হোয়াট আই উইল ডু ইন রেস্ট অফ মাই লাইফ? I will not do that, because that's not I feel attracted to. Rather, I feel talking with people, mixing with people, doing something innovative, doing something that impacts the business in real time, that kind of thing. So তখন আমার মনে হলো তাহলে কি পড়াশোনা করা যায়। তখন অনেকগুলো সাবজেক্টই ছিল সামনে, বাট আমার কাছে সব মিলিয়ে মনে হলো যে মার্কেটিং উইল বি ওয়ান অফ দ্য মোস্ট ইন্টারেস্টিং থিং, বা আমার ইন্টারেস্টের সাথে ম্যাচ করে। সো তারপরে আমি কম্পিউটার CSE থেকে BBA তে মুভ করলাম। সো আসলে গল্পটা মোটামুটি এরকমই। আমি যে কম্পিউটার সায়েন্স নিয়ে পুরো পড়াশোনা শেষ করে বিজনেস মানে BBA তে গেছি তা না, 2 সেমিস্টার পরে আমি আসলে শিফট করি। বাট এখন যদি আমি পেছনে তাকাই, আমার মনে হয় দ্যাট ওয়াজ ওয়ান অফ দ্য বেস্ট ডিসিশন অফ মাই লাইফ। ওয়াও। সো আপনার কি কোনো সময় নষ্ট হয়েছিল এর মধ্যে? আই মিন, অনেক সময় যে পড়াশোনার যে সময়টা, এটা কি নাকি কাটিয়ে উঠতে পেরেছিলেন? না, আমার তো সময় নষ্ট হয়নি, বরং বললে হয়তো অবাক হবেন যে ইউজুয়ালি তো আপনার NSU তে 4 বছরের কোর্স, 3টা করে সেমিস্টার পার ইয়ারে, সো 12টা সেমিস্টার লাগে। আমি অ্যাকচুয়ালি 9 সেমিস্টারে BBA কমপ্লিট করে বেরিয়েছি। আমি লাস্টের দিকে বা লাস্টের 2-2.5 বছর অনেক বেশি করে কোর্স নিতাম। কিছু পার্সোনাল এনগেজমেন্ট ছিল, সেটা একটা কারণ ছিল। প্লাস হচ্ছে আমার মনে হতো যে পড়াশোনা শেষ করে তাড়াতাড়ি বেরোনো ভালো, ক্যাম্পাসে খামাখা ঘুরে বেড়ানো আমার পছন্দ ছিল না। সো অনেক বেশি করে কোর্স দিয়ে আই কমপ্লিটেড, এন্ড অ্যাকচুয়ালি আমি অলমোস্ট 3.5 বছরে BBA করে বেরিয়ে গেছি। সো দুটো জায়গায় আপনার সাথে আবার একটা মিল পেলাম।
সেটা হচ্ছে আমি তো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়েছি বুয়েটে, সো আমার একটা মানে আমাদের একটা পাশাপাশি সাবজেক্ট করতে হয় কতগুলো, তার কম্পিউটার সায়েন্স ছিল। সো আমার কম্পিউটার সায়েন্স আমার জন্য অনেক ডিফিকাল্ট ছিল, যদিও আমাদের সময় কম্পিউটার সায়েন্স নাম্বার 1 সাবজেক্ট ছিল। এবং আমি ভর্তি পরীক্ষার সময় কিন্তু আমার এম ছিল কম্পিউটার সায়েন্স, মানে যেহেতু পাবলিককে তো বলতে হবে, কিন্তু আমি ইলেকট্রিক্যালে চান্স পেয়ে গেছি। কিন্তু তারপর আমাকে যখন কম্পিউটার পড়তে হয়েছে, ইট ওয়াজ লাইক হরেবল আমার জন্য। এবং আমি পরে বুঝছি যে আল্লাহ আমাকে বাঁচাইছে কম্পিউটার সায়েন্সে চান্স না দিয়ে, নাম্বার 1। আর নাম্বার 2, আমিও প্রকৌশল বিদ্যা ছেড়ে পালিয়ে পরে ফাইন্যান্স হয়ে এখন এইচআর এ এসে একটু থিতু হয়েছি। তো আপনি অনেক আর্লি করতে পারছেন, আমার অনেক লেটে করতে হয়েছে একই কাজটা, বাট বোথ অফ আস কুড ডু ইট। আমরা I মধ্যাকর্ষণ think শক্তি what it matters is, are you happy what you are doing? If you are not happy what you are doing, it doesn't matter how much money you are earning or how much what position you are in. End of the day, I mean, you will not find peace in your work. আর আপনি যেটা করছেন সেখানে যদি আপনি ইন্টারেস্ট না পান, সেখানে যেটা করে যদি আপনি মজা না পান, আপনি দিনের পর দিন আপনার জীবনের 20, 30, 35 বছর কিভাবে সেই কাজটা করবেন? মানে এটা তো আমার কাছে খুব ইম্পসিবল লাগে। রাইট। সো এইরকম একটা প্রসঙ্গ হয়তো আমরা অনেক শেষের দিকে আসলাম হয়তো, বাট যেহেতু আপনি প্রসঙ্গটা তুলে ফেলছেন, আমি এখন এটা আলাপ করে নিতে চাই। আমরা যখন আমাদের ইউথদের দিকে তাকাই, মানে অনেক সময় আমরা মিড লেভেল ম্যানেজমেন্ট এবং অনেক জায়গাতে দেখি মানুষকে আমরা দেখতে পাই একটা ঘোরের মধ্যে যাচ্ছে। আমি ঘোর শব্দটাই ব্যবহার করতেছি, মানে দে অ্যাকচুয়ালি ডোন্ট নো হোয়াট ডুইং, কিন্তু সোসাইটি সবকিছু মিলে একটা প্রেশার, এবং ওইটাই সে করছে। এর মধ্যে টাকা পয়সা, মানুষকে দেখানো, এই জিনিসগুলো আছে। কিন্তু আপনি আবার একটু আগে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন, ইটস ভেরি ক্লোজ টু মাই হার্ট, যে আমি যে কাজটা করি সেটা করে কি আনন্দ পাই দিন শেষে। তো এই আপনার রিয়েলাইজেশনটা আপনি যদি আমাদের দর্শকদেরকে আসলে বলেন, কারণ আপনি কর্পোরেট লাইফে অনেক দিন ধরে কাজ করছেন, রাইট? আই থিংক অ্যাট লিস্ট 10 ইয়ার্স প্লাস, রাইট? অলমোস্ট 20, মানে বললে যদিও নিজেকে বুড়ো মনে হয়, প্রায় 20 বছরের কাছাকাছি চলে যাচ্ছে। এটা বললাম, সরি, আমার অ্যাসাম্পশন খুব রং ছিল। সো প্রায় 20 বছর। সো এই 20 বছরে আপনার এই উপলব্ধিটা যদি আপনি আমাদেরকে একটু বলেন। দেখুন, প্রথমত হচ্ছে যে এটা একদম নতুন যারা আছেন বা তরুণ যারা আছেন তাদেরকে আসলে দোষ দিয়েও লাভ নেই, কারণ বাংলাদেশে আমি বলবো যে প্রথমত বাংলাদেশের সিচুয়েশনটা এমন, এখানে যে সাবজেক্ট পড়তে পছন্দ করে সেই সাবজেক্টে পড়ার চান্স পাওয়াটা একটা মানে কি বলবো, লটারি জেতার মতো একটা ব্যাপার। তারপরে হচ্ছে আবার যে সাবজেক্টে কাজ করতে পছন্দ করে সেই সাবজেক্টে কাজ করার সুযোগ পাওয়াটা এটা আরো বড় মেগা লটারি জেতার মতো ব্যাপার। সো আসলে এই জন্য অনেক ক্ষেত্রে অনেকে আছেন যারা, আমি হয়তো পছন্দ করি এক সাবজেক্ট, বাট আমাকে পড়তে হচ্ছে আরেক সাবজেক্ট, বিকজ জব সিকিউরিটির ব্যাপার বা জবের মার্কেটের উপর অনেক কিছু ডিপেন্ড করে, সো ওর জন্য পড়তে হচ্ছে। বাট সত্যি কথা কি, আমার কাছে যেটা মনে হয়, দেখুন আপনি পড়াশোনা শেষ করে আসেন, প্রায় 25 বছর বয়সে পড়াশোনা শেষ হয়, আপনি বেঁচে থাকেন যদি গড়াইউ বলি অন্তত 70 বছর, তার ভিতর আপনি কাজ করবেন অন্তত 60-65 বছর পর্যন্ত। তার মানে কি আপনাকে প্রায় 40 বছর, 35 থেকে 40 বছর আপনাকে একটা এরিয়াতে কাজ করতে হবে। নাও এটা যদি আপনি নিজে পছন্দ না করেন, তাহলে আসলে দুটো জিনিস হয়। এক নম্বর হচ্ছে আপনি আপনার পার্সোনালি আপনার ক্যারিয়ার নিয়ে বা কাজ নিয়ে আপনি খুশি থাকেন না, দ্যাটস আ ডেঞ্জারাস থিং, বিকজ আপনি প্রতিদিন কিছু একটা জিনিস করছেন দীর্ঘ 35-40 বছর, বাট ইউ আর নট হ্যাপিলি ডুইং দ্যাট। সো আমার কাছে তো মনে হয় এটা একটা মানে অত্যাচারের মতো, রাইট? আরেকটা হচ্ছে যে আপনি করছেন হয়তো, কিন্তু যেহেতু আপনি নিজের মন থেকে করছেন না, আপনাকে করতে হচ্ছে বলে করছেন, সো আপনার কিন্তু ওই কাজের থেকে আপনার আউটপুট বা কোয়ালিটি আউটপুট যেটা বলি সেটা কখনোই আসবে না। হ্যাঁ, সো এই দুটো খুব বড় রকমের হ্যাম্পার করে। সো আমি আসলে অ্যাডভাইস দিব না, কারণ অ্যাডভাইস দেওয়ার মতো যোগ্যতা আমার নেই। তবে এতটুকু অনুরোধ করব, যারা নতুন আছেন তারা একটু বুঝতে চেষ্টা করেন নিজের দিকে, বা বুঝতে চেষ্টা করলে হয়তো ভালো হবে যে আপনার পার্সোনালিটি, আপনার ইচ্ছা কি, কোন ধরনের কাজে আপনি কমফোর্টেবল ফিল করেন, কোন ধরনের কাজ করলে মনে হয় যে আপনি কাজ করছেন না, আপনি খেলার ভিতর আছেন, হ্যাঁ খেলছেন। যদি সেই ধরনের লাইনে, আপনি যদি সেই ধরনের সেক্টরে যদি ক্যারিয়ার করতে পারেন, তাহলে অবভিয়াসলি দ্যাট উইল বি বেটার। আর জব সিকিউরিটির কথা যদি বলি বা স্যালারি বা এগুলোর ব্যাপার যদি বলি, দেখুন আপনি যদি ভালো কাজ করেন, আমার কাছে মনে হয় প্রাইভেট সেক্টরে জব সিকিউরিটি আপনারও যে আমারও তাই। আমি যতদিন পর্যন্ত কাজ করব, যতদিন পর্যন্ত আমার পারফরমেন্স ডেলিভারি হবে, আমি যতদিন পর্যন্ত আমার অর্গানাইজেশনকে বিজনেস এনে দিতে পারবো, প্রফিট এনে দিতে পারবো, ততদিন আমার জব আছে। যেদিন আমি পারবো না, পরের দিন আমাকে ডেকে বলা হবে ভাই এবার বিদায় হোক। এটা
দ্যাটস প্রাইভেট সেক্টর ইজ। দিস ইজ নট গভর্নমেন্ট জব যেখানে আপনি ঢুকলেন একবার তো আপনার যত কিছু করেন চাকরি যাবে না, এরকম কোনো ব্যাপার নেই। প্রাইভেট সেক্টরে আপনি ছোট পজিশনে হন, বড় পজিশনে হন, সবার জব You have to deliver. ইয়েস। নাও দ্য থিং ইজ, আপনি যদি আপনার কাজকে ভালোবাসেন, আপনার কাজের যদি কোয়ালিটি ভালো থাকে, সেক্ষেত্রে আপনার ডেলিভারি তখন অটোমেটিক্যালি হবে। আর আপনি যদি ডেলিভারি করতে পারেন তাহলে আপনার জব সিকিউরিটির সমস্যাটা কি? আমার তো মনে হয় না কোনো সমস্যা আছে। আর সেকেন্ড যেটা, সেটা হচ্ছে যে আপনার যদি জব সিকিউরিটি থাকে, আপনি যদি ভালো কাজ করেন, প্রাইভেট কোম্পানিগুলো কি করে? প্রাইভেট কোম্পানিগুলো তো আসলে বিজনেস করে। আপনি যতই বলেন যে আপনি চাকরি করছেন, আসলে কিন্তু আপনি চাকরি করছেন, আপনি সেখানে বিজনেস করছেন, রাইট? সো আপনার পারফরমেন্স ঠিক থাকে, আপনি যদি কোম্পানিকে প্রফিট বা বিজনেস এনে দেন, কোম্পানি আপনার পিছনে টাকা ইনভেস্ট করতে কার্পণ্য করবে না, আপনাকে বেতন ভাতা দিতে কার্পণ্য করবে না। ইটস এ পিওর উইন-উইন সিচুয়েশন। ইউ আর্ন মি মানি, আই গিভ ইউ মানি ব্যাক। সো সেই ক্ষেত্রে কিন্তু আপনার ইনকাম বা প্যাকেজ যাই বলেন, সেটা নিয়েও কিন্তু টেনশন করার কিছু নাই। হ্যাঁ, আপনি যদি এই টাইপের হয় যে না আমি তেমন কিছু করতে চাই না কিন্তু আমি টাকা ইনকাম করতে চাই, তাহলে ইটস এ প্রবলেম। সেই ক্ষেত্রে আমি গেলাম না। বাট প্রাইভেট জবে আপনি যদি ভালো কাজ করেন, মন লাগিয়ে কাজ করেন, আপনার জব সিকিউরিটির অভাব হওয়ার কথা না, আপনার ইনকামের অভাব হওয়ার কথা না। সো আর কোথায় প্রবলেম আমি জানি না। ট্রু ট্রু ট্রু, এগ্রিড। গালিব ভাই, আমি একটা জিনিস আমাদের একজন দর্শক ইতিমধ্যে প্রশ্ন করেছেন যে মার্কেটিং টার্মটা আমরা প্রচুর ব্যবহার করি। আপনাকে আমি আরেকটু বলে রাখি, গতকালকে আমরা সেলস নিয়েও কিছু আলাপ করেছি। সো আমরা যদি মার্কেটিং এবং সেলস অনেক সময় আমরা পাশাপাশিও বলি, তো সেলস পার্টটা যদি আজকে বাদই দিয়ে দিই, তাহলে মার্কেটিং এর মধ্যে আসলে কি কি থাকে বা কোন কোন এরিয়াগুলো মিলে মার্কেটিং হয়? আমি এফএমসিজি বিজনেসের লোক, হ্যাঁ, আমি এফএমসিজি বিজনেসের পার্সপেক্টিভ থেকে বলবো। শুধু এটা না, আমি পুরো ডিসকাশনটা এফএমসিজি বিজনেসের পার্সপেক্টিভ থেকে বলবো। দেখুন, মার্কেটিং হচ্ছে এফএমসিজি বিজনেসের মার্কেটিং হচ্ছে দ্য বিজনেস ইউনিট। অর্থাৎ আপনি আপনার অর্গানাইজেশনে, একটা এফএমসিজি অর্গানাইজেশনে যত কিছু হয়, যত কিছু হোক, আপনার রিক্রুটমেন্ট থেকে শুরু করে এভরিথিং, ইটস অ্যাকচুয়ালি সেন্টার্ড অ্যারাউন্ড মার্কেটিং। সো এই বিজনেস ইউনিটের ভিতরে যদি আমি বলি যে মার্কেটিং এর পুরো কাজ বা জার্নিটা কি, প্রথম জার্নিটা হচ্ছে যে আপনার বিজনেসের পারপাসটা কি, আপনি যে বিজনেস আলটিমেটলি কি ডেলিভারি করছে মানুষের কাছে। সো সেটা যদি ডেলিভারি করতে হয়, আপনাকে প্রথমে বুঝতে হবে যে মানুষের ভিতরের নিডটা কি, সে কি চাচ্ছে, তার চাহিদাটা কোথায়, তার অতৃপ্তিটা কোথায় আছে, কোথায় লুকিয়ে আছে, সেটাকে মনের ভিতর থেকে বের করা যে দিস ইজ হোয়াট দ্য নিড অফ এ হিউম্যান বিইং ইজ। তারপরে সেটাকে চিন্তা করা যে এই নিডটা আমি কিভাবে স্যাটিসফাই করব, আমার বিজনেসের সাথে ম্যাচ করে আমি কিভাবে স্যাটিসফাই করতে পারি। তার জন্য আপনার প্রোডাক্ট ডেভেলপ করতে হবে বা সার্ভিস ডেভেলপ করতে হবে, যেটাই আপনি করেন। তারপরে সেই সার্ভিসটাকে আপনাকে ডেলিভারি করতে হবে ইন এ ওয়ে যেটা ওই লোকটার পক্ষে কেনা সম্ভব হয়, এবং ওই লোকটা যখন যেখানে বসে চাইবে সেটা যেন সে পায়। হ্যাঁ, অর্থাৎ ডিস্ট্রিবিউশন অথবা পয়েন্ট, যেটাই বলেন আপনি। এবং একইভাবে এটা করতে হলে তো আপনি তো দান খরচ করতে বসেননি, আপনি একটা ব্যবসা করতে বসছেন। সো কোম্পানির জন্য এটা প্রফিটেবল বা সাস্টেনেবল হতে হবে। হ্যাঁ, এবং এমন ভাবে হতে হবে যে কনজিউমারকে আপনি একবার দিয়ে যে চলে আসলেন ব্যাপারটা তা না, সে যেন আবারও আপনার কাছে আসে, সে যেন স্যাটিসফাই হয়ে আপনার কাছে আবার আসে, এবং পুরো বিজনেস সাইকেলটা যেন এভাবে চলতে থাকে। সো এই যে পুরো সাইকেলটা যে মানুষের মনের ভিতর থেকে বের করে নিয়ে আসা যে চাহিদাটা কি, সেইভাবে আমার কনসেপ্ট ডেভেলপ করা, প্রোডাক্ট বা সার্ভিস ডেলিভারি ডেভেলপ করা, সেটাকে কস্ট এফেক্টিভ ভাবে ডেলিভারি দেওয়া, এবং তার পুরো সাইকেলটার মাধ্যমে অর্গানাইজেশনের জন্য বিজনেস আনা, যে বিজনেসটা আনতে পারলে আপনার কোম্পানিটা সাস্টেইন করতে পারবে। এবং এর সাথে একই রকম ভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে আপনি যে এনভায়রনমেন্টে বিজনেস করছেন, সেই এনভায়রনমেন্টের যে শর্তগুলো, লিগ্যাল বলেন, এনভায়রনমেন্ট বলেন, হ্যাঁ, আপনার এথিক্যাল বলেন, সেই জিনিসগুলো যেন আপনি ডেলিভারি করেন। আদারওয়াইজ তো আপনার বিজনেস সাস্টেনেবল না। আপনি হয়তো কয়েকদিন খুব চমক দেখাতে পারবেন, তারপরে একসময় আটকে যাবেন। আপনি ইলিগাল কিছু করলে আটকে যাবেন, আপনি যদি এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি না হন আপনি আটকে যাবেন, আপনি যদি এথিক্যাল না হন আপনি আটকে যাবেন। তো এই পুরো ব্যাপারটাকে ম্যানেজ করে আপনার কনজিউমারকেও খুশি করা এবং আপনার বিজনেসে প্রফিট নিয়ে আসা, এই হোল সাইকেলটাই কিন্তু অ্যাকচুয়ালি মার্কেটিং এর জবের ভেতর পড়ে। আমাদের একটা বড় ধারণা আছে যে মার্কেটিং মানে হচ্ছে অ্যাডভার্টাইজ করা। আমি এই কথাটা বারবার বলি, ব্র্যান্ডিং অনেকে বলে, ব্র্যান্ডিং তো তাও আছে, কিন্তু আরো ন্যারো সেটা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট। আমি আবারও বলি,
যে অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে একটা মার্কেটিং এর 10 থেকে 15% কাজ, বাকি 80 থেকে 90% কাজ হচ্ছে অ্যাডভার্টাইজিং এর বাইরে, অথবা অ্যাডভার্টাইজিং করার বহু আগে শুরু হয় এবং অ্যাডভার্টাইজিং শেষ হওয়ার বহু পরে শেষ হয়। হ্যাঁ, এবং এই পুরো সাইকেলটাই হচ্ছে মার্কেটিং এর পার্ট। রাইট, গ্রেট। আপনি খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন এবং আই থিংক এখন অন্তত আমাদের সবার কাছে ক্লিয়ার যে মার্কেটিং এর আসলে এন্ড টু এন্ড জায়গাটা কেমন। ক্লিয়ার না থাকলেও আমরা জানি যে বুঝলাম ব্যক্তিটা অনেক বড়, এটুকু আমাদের জন্য চিন্তাটাকে শুরু করার জন্য অনেক অনেক দরকারি। আরেকটা প্রশ্ন আমার মনে হয়, তার আগে এই প্রশ্নটা একটু করব। গত কয়েকদিন ধরে আমি যাদের সাথে কথা বলছি, পার্টিকুলারলি এই স্পেলে গত 4-5 দিন, আমরা প্রত্যেকের কাছে একটা জিনিস জানতে পাচ্ছি যে যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডে পড়াশোনা করছে তাদের অনেকেরই ধারণা, ইনিশিয়াল ধারণা, যে সেই লোকটা আসলে খুব ভালো মার্কেটিয়ার, সেলস, বিজনেস পারসন, ক্রিয়েটিভ না। আমরা কয়েকজন লোকের সাথে কথা বলেছি, আমরা ক্রিয়েটিভের লোকের সাথে কথা, উনি ওই কথা বলেছেন, ডিস্ট্রিবিউটর একই কথা বলেছেন, সেলস এর উনিও এরকম এক্সাম্পল দিচ্ছেন। আমরা আজকে আপনাকেও পেলাম যিনি কিনা কম্পিউটার সায়েন্সে পড়াশোনা শুরু করেছিলেন, তার মানে আপনি চাইলে তো কন্টিনিউ করতে পারতেন, বাট আপনার ভালো লাগেনি, আপনি করেননি। অনেকে কিন্তু করে ফেলে, কন্টিনিউ করে, আপনার অনেক ফ্রেন্ডরা করেছে হয়তো, কিন্তু আপনি পরবর্তীতে মার্কেটিং এ এসে ইউ ডিড ওয়েল, আলহামদুলিল্লাহ ইউ ডিড ওয়েল। সো আপনি আবার একটা কথা খুব ইম্পর্টেন্ট বলেছেন, আমাদের দেশে কিন্তু আমরা যেটা পড়তে চাই সেটা আমরা অনেক সময় পারি না, বিকজ অফ ফ্যামিলি প্রেশার, ফিউ আদার থিংস, আবার অনেক সময় সুযোগটা নেই। সো ডু ইউ থিঙ্ক কি মার্কেটিং এ এসে কাজ করার জন্য একজনের ওই একাডেমিক ব্যাকগ্রাউন্ড থাকাটা খুবই জরুরি, নাকি সে যে কোনো ব্যাকগ্রাউন্ডের হলেও তার যদি প্যাশন থাকে হি ক্যান কোপ আপ মার্কেটিং? এইটা আসলে এই উত্তরটা একটু জটিল, বা একটু মানে সরাসরি দেওয়াটা একটু কঠিন, বিকজ এরকম অনেকেই আছেন, বাংলাদেশে আছেন, গ্লোবাল লেভেলে আছেন, যারা মার্কেটিং ব্যাকগ্রাউন্ডের না, বাট দে বিকাম মার্কেটিং এর সোজা কথা। আমি যদি ইভেন ফিলিপ কটলারের যদি কথা বলি, ফিলিপ কটলার ইজ নট ফ্রম মার্কেটিং ব্যাকগ্রাউন্ড, ইজ ফ্রম ইকোনমিক ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ, আবার এরকম অনেকেই আছেন যারা মার্কেটিং ব্যাকগ্রাউন্ডের না, কিন্তু দে আর they have done tremendous in marketing. So কিছু জিনিস আছে মানুষের জিনিয়াসনেস, সেটা ডিফারেন্ট, বাট ইউজুয়ালি আমি বলবো যে এখানে কোনো দেখুন, মার্কেটিং একটা কি বলবো, একটা সাবজেক্ট যেটাকে পড়তে হয়, এটার কিছু কথাবার্তা আছে, এটার কিছু টার্ম আছে যেটা আপনাকে জানতে হবে, এটা কিছু ডেফিনেশন আছে আপনাকে বুঝতে হবে, এটার কিছু ফর্মুলা আছে আপনাকে রিয়েলাইজ করতে হবে। এখন এটা কি হয়, এটা 4-5 বছরে যখন পড়াশোনাটা করা হয় তখন এই জিনিসগুলো গ্রাস্প করাটা অনেক ইজি হয়, বিকজ আপনি একাডেমিক এই প্রসেস গুলো, থিওরি গুলো, এই জিনিসগুলো পড়ে আসছেন। এটা যদি পড়ে আপনি মার্কেটিং ঢোকেন তাহলে আপনার জন্য এই প্রফেশনে কাজ করাটা ইজিয়ার। নাও এটা যদি না পড়ে ঢোকেন তাহলে কি আপনি সম্পূর্ণ পারবেনই না? তাও না, পারবেন, তবে আপনাকে অনেক বেশি স্ট্রাগল করতে হবে। 1, 2 নম্বর হচ্ছে আপনাকে নিজের থেকে অনেক বেশি কিছু পড়ে আগাতে হবে, জানতে হবে। বিকজ আপনি চিন্তা করেন, আপনি এসছেন মার্কেটিং ব্যাকগ্রাউন্ড থেকে, আরেকজন এসছে, সরি, আপনি এসছেন নন মার্কেটিং ব্যাকগ্রাউন্ড থেকে মার্কেটিং জবে, আরেকজন এসছেন মার্কেটিং ব্যাকগ্রাউন্ড থেকে। সো ওই ছেলেটা, ওই মেয়েটা কিন্তু আপনার থেকে 4 বছর এই সাবজেক্টে পড়াশোনা করে এসছে। কিছু জিনিস কিন্তু, কিছু থিওরি, কিছু টার্ম, কিছু ফর্মুলা, কিছু ব্যাপার কিন্তু তিনি বেশি জানেন। সো তার সাথে যদি আপনার কম্পিট করতে হয়, আপনাকে কিন্তু ওইটুকু কভার করে এগিয়ে আসতে হবে। হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার বিজনেস অ্যাকিউমেন্ট, আপনার কমিউনিকেশন অ্যাকিউমেন্ট, আপনার সাইকোলজিক্যাল আন্ডারস্ট্যান্ডিং, আপনার কনজিউমার বলেন বা আপনার টোটাল বিজনেস হ্যান্ডেল করার ক্যাপাবিলিটি, এইগুলো সব মিলিয়েই হচ্ছে আপনাকে আলটিমেটলি বিচার করা হবে যে আপনি কতখানি পারছেন বা পারছেন না। আমরা যখন বলি যে ব্র্যান্ড ম্যানেজার কি, ব্র্যান্ড ম্যানেজার কি শুধু ব্র্যান্ড, আমরা, হ্যাঁ, ব্র্যান্ড ম্যানেজার ইজ দ্য রেসপন্সিবল ফর হিজ অর হার পার্টিকুলার ব্র্যান্ড, রাইট? বাট ব্র্যান্ডের কিসের জন্য রেসপন্সিবল? সে কি ব্র্যান্ডের শুধু অ্যাডভার্টাইজের জন্য রেসপন্সিবল না, সে ব্র্যান্ডের, তার ব্র্যান্ডটা কি বলবে, কেন বলবে, কোথায় বলবে, কি প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে বলবে, কিভাবে বলবে, এবং এই পুরো সাইকেলটা যেটা আমি বললাম যে কিভাবে তার কনজিউমারের কাছে সে যাবে, প্রোডাক্ট বা সার্ভিস ডেলিভারি করবে, রিপিট পারচেস করবে, কিভাবে প্রফিটেবল হবে, পিএনএল কিভাবে দাঁড়া করাবে, এই পুরোটাই কিন্তু ব্র্যান্ড ম্যানেজারের দায়িত্ব। নাও এইখানে কিন্তু মার্কেটিং ছাড়াও বিজনেসের অন্যান্য অনেকগুলো অ্যাকিউমেন্ট আছে আপনার লাগবে। আপনাকে ভালো ফাইন্যান্স জানতে হবে, আপনাকে ভালো, হ্যাঁ, আপনাকে সাপ্লাই চেনের ব্যাপারে আইডিয়া থাকতে হবে যে আপনি যে প্রোডাক্টটা নিয়ে চিন্তা করছেন এটাকে কিভাবে আপনি সাপ্লাই দেবেন, আপনার ডিস্ট্রিবিউশনের ব্যাপারে খুব ভালো শার্ট জানতে হবে। হ্যাঁ, সো যেটা ইন এ শর্ট, আপনাকে মার্কেটিং এ পড়াশোনা না করে আসলেও যে মার্কেটিং এ ঢোকা যাবে না বা ক্যারিয়ার করতে পারবেন না তা না, কিন্তু অবভিয়াসলি আপনাকে সেক্ষেত্রে অনেক বেশি কি বলবো, অনেক সেলফ অ্যাগ্রেসিভ হতে হবে ওই ক্যাচ আপটা করার জন্য, জানার জন্য, বোঝার জন্য, এবং ওই পড়াশোনাটা করতে হবে।
ওকে, ওকে। সো আপনি যখন মার্কেটিং এর ব্যক্তিটা বলছিলেন তখন আমি খেয়াল করছিলাম অনেকগুলো জায়গায় মানুষের ব্যাপারটা চলে আসছিল। সো সেই মানুষটা প্রাইমারিলি কনজিউমার্স বা মার্কেট যাদের কাছে আমরা বিক্রি করছি প্রোডাক্টটা, এছাড়াও এই ভ্যালু সিস্টেমে কিন্তু মানুষ আর মানুষ, সেটা ইন্টারনাল স্টেক হোল্ডার, এক্সটার্নাল স্টেক হোল্ডার মানুষ। সো আমার কাছে যেটা মনে হলো যে আবার আপনি একটা কথা বলেছেন যে 10-15% হয়তো অ্যাডভার্টাইজ, কিন্তু আসলে বাকি 85% কিছু একটা। তো এখানে এই যে মানুষের সাথে যে এত কাজ করা, সো এটা তো একটা ডিফারেন্ট ক্যাপাবিলিটি আমি বলবো, বা একটা ডিফারেন্ট আর্ট বললে একটা ধরনের ভিতর চলে যাবে, আর্ট শব্দটা ব্যবহার করতে চাচ্ছি না, মানে একটা ডিফারেন্ট বল গেম, রাইট, অল টুগেদার। সো আমার প্রশ্নটা হচ্ছে যে যারা মার্কেটিং এ কাজ করতে চাইবে, তার ব্যাকগ্রাউন্ড মার্কেটিং হোক অথবা কেউ যদি রিস্ক নিয়ে চ্যালেঞ্জ নিতে চায়, কি ধরনের ক্যারেক্টারিস্টিক্স এর, কি ধরনের ট্রেটের মানুষদের এখানে আসা উচিত? আমি বলবো প্রথমত আপনি যেটা জাভেদ ভাই আপনি মানে খুব সুন্দরভাবে আইডেন্টিফাই করেছেন, মার্কেটিং এর কাজের শুরু থেকে শেষ পর্যন্ত ইটস অল অ্যাবাউট পিপল। হ্যাঁ, দিস ইজ নট অ্যাবাউট সিস্টেম, দিস ইজ অ্যাবাউট পিপল। এভরিথিং ইউ আর ডুইং উইথ পিপল, এভরিথিং ইউ আর ডুইং ফর দ্য পিপল এন্ড বাই দ্য পিপল। সো আপনাকে আপনাকে শুরু থেকে একদম শুরুতে আপনাকে বের করে নিয়ে আসতে হবে মানুষের মাথার ভিতর বা মনের ভিতর কি আছে, সেখান থেকে করে আপনাকে পুরোটা বানিয়ে সাপ্লাই থেকে শুরু করে ডিস্ট্রিবিউশন, কস্টিং, এভরিথিং করে আপনাকে আবার তার কাছে পৌঁছে দিয়ে আসতে হবে সার্ভিসটা, রাইট? সো এখানে কিন্তু আপনার এক্সটার্নাল কাস্টমার থেকে শুরু করে ইন্টারনাল কাস্টমার, ইন্টারনাল অসংখ্য প্রত্যেকটা ফাংশনের সাথে আপনার কাজ আছে। সো obviously you have to be extrovert. এখানে কোনো আমার মনে হয় না এখানে কোনো কম্প্রোমাইজ করার জায়গা আছে, বিকজ আপনি যদি ইন্ট্রোভার্ট হন, আপনি যদি লোকজনের সাথে কথাই বলতে না পারেন, আপনি তাহলে তাদের সাথে মিশবেন কিভাবে, নেগোশিয়েট করবেন কিভাবে, তাদের কাছ থেকে অসংখ্য জিনিস আছে যেখানে আপনাকে ইন্টারনাল স্টেক হোল্ডারদের সাথে চ্যালেঞ্জে যেতে হবে, নেগোসিয়েশনে যেতে হবে, তাদেরকে কনভিন্স করতে হবে। হ্যাঁ, বিকজ যেটা বললাম যে অ্যাজ এ বিজনেস ইউনিট, মার্কেটিয়াররা কিন্তু এফএমসিজি তে অ্যাজ এ বিজনেস ইউনিট তারা যেটা চিন্তা করে বাকি সবগুলো ফাংশন সাপোর্ট ইউনিট হিসেবে সেই চিন্তাটাকে বাস্তবে রূপ দেয়। তার মানে কি, আপনি মাথার ভিতর যেটা আছে সেটা অন্যদের মাথার ভিতর ঢুকিয়ে তাদেরকে প্রত্যেককে কনভিন্স করতে হবে যে এটার জন্য ইউ নিড সাপোর্ট এন্ড এটার জন্য সাপোর্ট দেন, দিলে বিজনেসের জন্য ভালো হবে। এটা কিন্তু সোজা কথা না, এটা অত্যন্ত কঠিন কাজ। তার মানে ইন আ নাটশেল আপনি কিন্তু অন্যকে দিয়ে কাজ করাচ্ছেন। হ্যাঁ, সো অন্যকে দিয়ে যদি কাজ করাতে হয় আপনাকে কি পরিমাণ তার সাথে ইন্টারঅ্যাক্ট করতে হবে, কনভিন্সিং পাওয়ার থাকতে হবে, লজিক্যাল ভাবে তাকে বুঝতে হবে, বোঝাতে হবে। সো লট অফ থিংস। সো অবভিয়াসলি এক্সট্রোভার্ট হতে হবে এক। 2 নম্বর যেটা আমি বলবো সেটা হচ্ছে যে প্রচুর পড়তে হবে। এটার কোনো ব্যত্যয় নেই। আপনি যদি পড়তে না ভালোবাসেন, আপনি যদি নতুন মানুষের ক্যারেক্টার, মানুষের ইতিহাস, মানুষের কালচার এগুলো যদি বুঝতে না পারেন বা বোঝার মতো ইচ্ছা না থাকে, তাহলে আসলে মার্কেটিং এ কাজ করাটা খুব ডিফিকাল্ট। বিকজ আজকে একটা মানুষ কেন এরকম বিহেভ করছে পার্টিকুলারলি, সেটার জন্য কিন্তু বুঝতে হবে তার ব্যাকগ্রাউন্ড কি, তার কালচারটা কি, তার এই জিনিসগুলো বুঝতে হলে আপনাকে প্রচুর পড়তে হবে। হ্যাঁ, আপনাকে বিভিন্ন সাবজেক্ট পড়তে হবে, গল্পের বই পড়তে হবে, প্রচুর নিউজ পড়তে হবে, প্রচুর আর্টিকেল পড়তে হবে, হিস্ট্রি পড়তে হবে, অল দিস থিংস, এন্ড দেন ইউ স্টার্ট আন্ডারস্ট্যান্ডিং ওয়াই এ পারসন ইজ বিহেভিং লাইক দিস। এন্ড যখন আপনি এটা বুঝতে পারবেন, তখন কিন্তু আপনি ওই পারসনের জন্য একটা সলিউশন নিয়ে আসতে পারবেন, সেটা প্রোডাক্ট হোক বা সার্ভিস হোক। নাও সো এইটার কোনো ব্যত্যয় নেই। সো সেকেন্ড হচ্ছে যেটা বললাম যে পড়াশোনার অভ্যাসটা থাকা। থার্ড যদি আমি বলি সেটা হচ্ছে যে আপনার এটা আমি খুব মানে এটা অনেকটা ঠাট্টা করে বলি, সেটা হচ্ছে যে মানে এটা আসলে ঠিক লাইভে বলা যাচ্ছে না, আমি যেভাবে ইন্টারনেটে আমি আড্ডা দেওয়ার সময় বলি, বাট এটা হচ্ছে কাইন্ড অফ যে নিজে খোঁচানোর একটা অভ্যাস থাকতে হবে। হ্যাঁ, বিকজ আপনি যেটা চিন্তা করছেন মার্কেটিয়ার হিসেবে, সেটাই কিন্তু পুরো ফাংশন আপনাকে সাপোর্ট দিবে সেটাকে বাস্তবায়ন করার জন্য। সো এজন্য নিজের যদি সেলফ ইনিশিয়েটিভ ব্যাপারটা যদি না থাকে, প্রতিদিন যদি আপনার মাথার ভিতর না খোঁচায় যে আপনি আজকে নতুন কি করবেন বা আজকে আপনার কাজের নতুন কি এডিশন হবে, তাহলে আপনি নতুন কি নিয়ে আসবেন এবং অন্যকে দিয়ে করাবেন কিভাবে। সো এই কয়েকটা জিনিস আছে। এটা আমার কাছে মনে হয় এটা কোনো থিওরি না, বাট অ্যাজ এ পার্সোনালি আমার কাছে মনে হয় যে আমি আমাকে দিয়ে যেটা দেখি যে আমার জন্য এই জিনিসগুলো আমি প্র্যাকটিস করার চেষ্টা করি, বা এই জিনিসগুলো ক্যারেক্টার হিসেবে আমার মনে হয় যে মার্কেটিং এ খুবই জরুরি। দেন একটু হয়তো একটু থিওরিটিক্যাল হয়ে যেতে পারে এখন যেটা আমি জিজ্ঞেস করতে যাচ্ছি। সো আমরা সবসময় বলি ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, এবং আমি যদি একদম
এটাকে বাংলায় বলি, তাহলে আমাদের অনেক কিছুতে ইন্টারনেট, মানুষের স্ক্রিনের জায়গায় বড় স্ক্রিন থেকে মোবাইল, কমিউনিটির জায়গায় আগে আমরা মার্কেটে ঘুরতাম, গল্প করতাম, আড্ডা দিতাম, সেটা হয়ে গেছে ফেসবুক, সোশ্যাল মিডিয়া। এরকম ভাবে অনেক ট্রান্সফরমেশন হচ্ছে, এটা মার্কেটে বা পিপলের জায়গায়। আবার আপনি যদি থটের জায়গায় দেখেন বা অ্যানালাইসিসের জায়গায় হয়তো অনেক বিগ ডেটা চলে আসছে, অনেক জটিল জটিল অ্যানালিটিক্স করা সম্ভব। অনেকে বলে যে গুগল এমন কিছু জানে যেটা আমি নিজেই আমার সম্পর্কে জানি না, বিকজ অফ দ্য ট্রেন্ড, ও অ্যানালাইজ করে বসে আছে আমার জন্য। তারপর আইওটি বা এরকম অনেক জিনিস আসার পরে মানুষের কাছে পৌঁছে দেওয়া, মানুষ একটা জিনিসকে যে পাবে সেটাও বদলে যাচ্ছে। সো এই যে অনেক কঠিন কথা আমি কঠিন ভাবে বলতে চাই, আমি সহজ করেই বলতে চাই যে এই যে বিভিন্ন জায়গায় একটা মহাপ্লাবন যাচ্ছে, মার্কেটিং এ কি ধরনের পরিবর্তন হচ্ছে, বা আজকে থেকে 5-10 বছর পরে কি একটু ডিফারেন্ট কিছু হয়ে যাবে মার্কেটিংটা? দেখুন, বেসিকটা সবসময় সেম থাকবে। হ্যাঁ, আজকে থেকে 1000 বছর আগেও ছিল, এখনো আছে, আগামী 1000 বছর পরেও থাকবে। সেটা হচ্ছে যে অ্যাজ এ মার্কেটিয়ার আপনার যে কাজ, যে মানুষের মনের ভিতর থেকে তার অতৃপ্তি চাহিদাকে বের করে আনা এবং সেটাকে সাস্টেনেবল ওয়েতে প্রোভাইড করা, সেটা আপনার অলওয়েজ একই থাকবে। নাও দ্য থিং হচ্ছে যে আপনি এইটা বের করার টুল গুলো হয়তো চেঞ্জ হচ্ছে, আরো চেঞ্জ হবে। আগেও একরকম ছিল, সেখান থেকে পরিবর্তন হয়েছে, এখন আরো পরিবর্তন হবে। এবং একই রকম ভাবে আপনি সার্ভিস বা প্রোডাক্টটা কিভাবে ডেলিভারি দিবেন, আপনার ডিস্ট্রিবিউশন বলেন, কমিউনিকেশন বলেন, সেগুলো চেঞ্জ হবে। আমি আসলে মানে কি বলবো, আমি আসলে এই ধরনের জার্গন খুব ইউজ করতে কমফোর্টেবল ফিল করি না। ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, বিগ ডেটা, ভাই মানে আলটিমেটলি বিগ ডেটা, স্মল ডেটা, ফোর্থ, থার্ড, এগুলো কোনো ব্যাপার না। ব্যাপার হচ্ছে যে আপনি মানুষের মাথার ভিতর থেকে বুঝতে পারছেন কিনা এবং আপনি সেটাকে সাকসেসফুলি ডেলিভারি করতে পারছেন কিনা। নাও all these things, fourth industrial, third industrial, big data, small data, digital data, analog data, these are all data. এখন কথা হচ্ছে আপনি যদি সেগুলোকে অ্যানালাইজ করতে না পারেন, তাহলে বিগ ডাটা, স্মল ডাটা যাই বলেন লাভ নেই। আমার কাছে এখনো মার্কেটিং এর আমার কাছে কনজিউমারের তথ্য বের করা, ধরেন আপনি সেটা গুগল অ্যানালিটিক দেখেও করতে পারেন। আবার আমি যখন এফজিডি তে বসি, 5 জন লোকের সাথে যখন আমি বসে 2 ঘন্টা কথা বলি, আই ক্যান ফাইন্ড আউট যে তার ব্যক্তিগত পছন্দ, অপছন্দ, চাহিদা ইত্যাদি কি। ইটস অল অ্যাবাউট আপনি কিভাবে বের করছেন। আপনি তার সাথে কথা বলে বের করেন, তার সাথে আপনি একই রকম ভাবে আপনি একটা ট্রেড চ্যানেলের বিহেভিয়ার, আপনি আপনার প্রচুর ডাটা আছে আপনার হাতে, আপনি ধরেন আপনি সেলস সার্ভিস করেন হয়তো অটোমেটেড ডাটা দিয়ে, রাইট? আপনি সেটা দিয়েও বের করতে পারেন। আবার আমি যখন ক্যারিয়ার শুরু করেছি, আগে যখন আমি নেসলেতে ফার্স্ট ক্যারিয়ার শুরু করলাম, সন্ধ্যার দিকে বিকালে মার্কেটের বিভিন্ন দোকানের সামনে গিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকতাম দেখার জন্য, জাস্ট অবজার্ভ করতাম যে এই দোকানটার বা এই এলাকার লোকজন কিভাবে শপিংটা করে। দ্যাট ইজ স্টিল ভ্যালিড। এটা এমন না যে আপনার গুগল বা ফেসবুক আসার জন্য আপনার ওইগুলো ভ্যালিড নেই। আমি গত সপ্তাহে চিটাগং মার্কেট ভিজিটে ছিলাম। আমি মার্কেট ভিজিটে 2 দিন মার্কেট ভিজিট করে যে পরিমাণ ইনসাইট এবং আইডিয়াস আমি বের করে নিয়ে আসছি বা আমি রিয়েলাইজ করেছি, সেটা এখন আপনি যদি কম্পিউটার স্ক্রিনের সামনে বসে করতে পারেন, ফাইন, করেন। অল ইট ম্যাটার্স হচ্ছে আপনি জানতে পারছেন কিভাবে, আপনি সেটাকে অ্যাপ্লাই করছেন কিভাবে। ফোর্থ, থার্ড, বিগ, স্মল ডাটা, এগুলো আসলে ব্যাপার না। দিস আর সাম জার্গন, বাট দ্য বেসিক উইল রিমেইন সেম। এখনো আছে, 1000 বছর পরেও থাকবে। দ্য ওয়ে অফ ওয়ার্ক চেঞ্জ হবে, দ্য ওয়ে অফ কালেক্টিং ডাটা চেঞ্জ হবে, দ্য ওয়ে অফ অ্যানালাইজিং এন্ড হয়তো ডেলিভারি অফ প্রোডাক্ট এন্ড সার্ভিস চেঞ্জ হবে। এই কিন্তু বেসিক উইল অলওয়েজ রিমেইন সেম, আমার কাছে এটা মনে হয়। পারফেক্ট। সো এক রিলেটেড আরেকটা কোশ্চেন একজন দর্শকই আমাদেরকে করলেন যে অনলাইন মার্কেটিং ব্যাপারটা সম্পর্কে যদি আপনি কিছু হাইলাইট করেন। অনলাইন মার্কেটিং এর কি মানে কোন সাইটটা জানতে চাচ্ছেন? আই থিংক দ্য কোশ্চেন ওয়াজ সামথিং লাইক দ্যাট। এখনকার যে আমি যে জিনিসটা তো কানেক্ট করতে চাচ্ছিলাম যে সোশ্যাল মিডিয়া এন্ড ফিউ আদার থিংস আসার পরে এখন অনলাইনটা একটা অনেক বড় মার্কেট হয়ে গেছে। তো সেক্ষেত্রে অনেক কমিউনিকেশন বদলে যাচ্ছে। যেমন আগে আমরা 50 সেকেন্ডের বিজ্ঞাপন দেখতাম টেলিভিশনে, একটা চ্যানেলই দেখছি, আর এখন হয়তো টেলিভিশনে বিজ্ঞাপন শুরু হইলে আমরা চ্যানেল চেঞ্জ করতে। এখন আমরা খেয়াল করছি 8 সেকেন্ড 4 সেকেন্ডের বিজ্ঞাপন চলে আসছে ইউটিউবে কিংবা ফেসবুকে। সো ডেফিনেটলি देयर আর সাম চেঞ্জেস, রাইট? আপনি যেভাবে ব্যাখ্যা করতে চান। আমি অনলাইন আসলে মানে ধরুন কমিউনিকেশনের ডিউরেশন চেঞ্জ হয়ে গেছে, বা কমিউনিকেশনের কি বলবো টাইপ অফ কমিউনিকেশন চেঞ্জ হয়ে গেছে। এটা কিন্তু এজন্য না যে অনলাইন এসছে বলে কমিউনিকেশন চেঞ্জ হয়েছে, না। আমি বলবো যে মানুষের বিহেভিয়ার চেঞ্জ হয়েছে বলে কমিউনিকেশন চেঞ্জ হয়েছে। দেখুন, মার্কেটিয়াররা হচ্ছে, আমি এটাকে একটা লেখাতে বলেছিলাম যে আমরা হচ্ছে কাইন্ড অফ
ঝালমুড়ি বিক্রেতার মতো। হ্যাঁ, যেখানে লোক থাকবে আমরা সেখানে গিয়ে ঝালমুড়ি বিক্রি করবো। হ্যাঁ, আপনি Right. যদি দেখেন পাশাপাশি দুটো পার্ক আছে, একটা পার্কে অনেক লোক খেলাধুলা করছে, আরেক পার্কে কেউ নাই, ওটা ধরেন গেটটা বন্ধ করা। আপনি ওই খালি যে পার্কটা, ওখানে কোনো ঝালমুড়ি বা ধরেন কোনো পেটি সালা দেখেন ওখানে বসে বিক্রি করছে, কেউ নাই। সব ঝালমুড়িয়ারা দেখবেন যেখানে খেলাধুলা হচ্ছে, ভিড় আছে, ওখানে গিয়ে দাঁড়িয়ে আছে। মার্কেটিং এর Exactly. ব্যাপারটাও তাই। তো লোক যেখানে আমরা সেখানে। হ্যাঁ, সো একটা সময় ধরুন নিউজ পেপারে অনেক লোক থাকতো, বিকজ অন্য কোনো মিডিয়া ছিল না। সো সমস্ত মার্কেটিয়াররা কি করতাম, আমরা নিউজ পেপারটাকে মিডিয়াম হিসেবে ইউজ করতাম। এরপরে রেডিও আসলো, রেডিও ম্যাসিভ ভাবে মানুষের ঘরে ঘরে রেডিও, সো আমরা রেডিওতে থাকতাম। তারপরে টিভির টাইম হলো, টিভিতে থাকতাম। এখন অনলাইনে মানুষ স্পেন্ডিং এ লট অফ টাইম অনলাইন, আমরা এখন অনলাইন। কালকে যদি আপনি অনলাইন থেকে অন্য কিছু চলে আসে, আবার দেখবেন পুরো ট্রেন্ড চেঞ্জ হয়ে গেছে। এখন মূল ব্যাপারটা হচ্ছে যে প্রত্যেকটা মিডিয়ামের মানুষ যখন টাইম স্পেন্ড করে, সেটার কিছু প্যাটার্ন আছে, সেটার কিছু বিহেভিয়ার আছে। আপনি যখন নিউজ পেপার পড়েন, আপনি তখন এক ধরনের বিহেভিয়ার করেন। আপনি যখন অনলাইনে বা মোবাইলে কিছু পড়েন, আপনি আরেক ধরনের বিহেভ করেন। মার্কেটিয়ার হিসেবে আমাদের যেটা করতে হয়, ওই মিডিয়ামে মানুষ যখন আছেন, তখন সে যেভাবে যেরকম বিহেভ করছেন, সেইভাবে আমাকে মেসেজটাকে কাস্টমাইজ করতে হয়। দ্যাটস ইট। Right. সো সেটার ফলাফল হিসেবেই 3 সেকেন্ড, 4 সেকেন্ড, 6 সেকেন্ড বা 1 পেজের বিজ্ঞাপন যেভাবেই বলেন, সেটা চেঞ্জ হয়। আর অনলাইন মার্কেটিং এ মানে এটা অনেক বড় করে লোকজন দেখছে। আমি আবারও বলি, ডিজিটাল, আমি কয়েক জায়গায় বলেছি, পরে কয়েকজন এজেন্সির ফ্রেন্ডরা এবং এরা আমাকে বলেছে যে না না এরকম বলেন না, তাহলে এটা খারাপ হয়। সেটা ডিজিটাল হালকা করে বলেন, হালকা করে বলেন, বেশি বলেন না। বলছি, ডিজিটাল মার্কেটিং বলে একটা টার্ম বের হচ্ছে এবং এটাকে খুব এনথু দিয়ে দেখা হয়। আমার কাছে এগেইন এটা অনেক বিতর্কের ব্যাপার যদিও, বাট আমার কাছে মনে হয় ডিজিটাল মার্কেটিং বলে আলাদা কিছু নাই। ডিজিটাল মার্কেটিং ইজ জাস্ট এ পার্ট অফ মার্কেটিং। আপনি আগে টিভিতে থাকতেন, আপনার প্রোডাক্টের কমিউনিকেশন নিয়ে, আপনার প্রোডাক্টের ডেলিভারি নিয়ে, আপনি এখন ডিজিটালে থাকেন আপনার প্রোডাক্টের কমিউনিকেশন ডেলিভারি নিয়ে। দ্য অনলি ডিফারেন্স হচ্ছে ডিজিটালে আপনি অনেক বেশি ডাটা পান, আপনি অনেক বেশি অ্যানালাইসিস করতে পারেন, আপনার অডিয়েন্স থেকে শুরু করে কমিউনিকেশন অনেক বেশি কাস্টমাইজ করতে পারেন, আপনি ইভেন প্রোডাক্ট ডেলিভারি পর্যন্ত করতে পারেন অনলাইনে। সো দ্যাট ইজ এ বিগ ডিফারেন্স, দ্যাটস ফাইন। বাট এটা আলাদা কোনো প্রাণী না, এটা মার্কেটিং এরই একটা অংশ এবং এটা জাস্ট নতুন একটা চ্যানেল, দ্যাটস ইট। সো অনলাইন অফলাইন যাই বলি, মার্কেটিং ইজ স্টিল এ মার্কেটিং। অল ইট ম্যাটার্স লোকজন কোথায় আছে, কোথায় সময় কাটাচ্ছে, কিভাবে সময় কাটাচ্ছে, আপনি কিভাবে তার কাছে অ্যাপ্রোচ করছেন, দ্যাটস ইট। না, আই আন্ডারস্ট্যান্ড ক্লিয়ারলি। আপনার আমি স্পিরিটটা ধরতে পেরেছি, আপনি কোথা থেকে এটা বলেছেন। হয়তো যারা এই প্রফেশনের সাথে আছেন তারা হয়তো এটাকে নেগেটিভলি নিয়ে ফেলছেন, কিন্তু আমি আপনার স্পিরিটটা আমি ধরতে পেরেছি যে কোথা থেকে আপনি এই বিষয়টা বলেছেন। এবং আমি একটা জিনিস খেয়াল করছি, আপনি কিন্তু আমার গত অন্তত 3টা বা 4টা প্রশ্ন উত্তরে আপনি কিন্তু স্টেডি ওই জায়গাটা আপনি কিন্তু সেম কথাটাই বলে যাচ্ছেন যে মার্কেটিং আসলে জিনিসটা কি। It is maybe connected with people, it is quite for some time, এটা আরো থাকবে এরকম। আমরা যেন মৌলিক জায়গাটা মিস করে না পারি, গ্ল্যামারের মধ্যে পড়ে মূল জায়গাটা মানুষ তাকে সম্পর্কে বোঝা এবং তাকে কানেক্ট করা, ওইটা যেন আমরা মিস না করে ফেলি। এক্স্যাক্টলি। আপনি দেখুন, আমি একটা ছোট্ট এক্সাম্পল দিই। ধরুন মুভি, হ্যাঁ, একটা সময় মুভি হতো সাদা কালোতে, এক সময় তারও আগে এক সময় মুভি হতো হচ্ছে আপনার ডায়লগ ছাড়া, নির্বাক চলচ্চিত্র যেটা। তারপরে ডায়লগ আসলো সাদা কালো, সাদা কালোর পরে রঙিন হতো, একসময় গানগুলো নাকি রঙিন হতো। এক্স্যাক্টলি। তারপরে পুরো মুভি রঙিন হলো। তা আবার রঙিনের অনেক ডিফারেন্স ছিল, কিছু ছিল আমি টেকনিক্যালি জানি না, বাট এখন যেরকম রং আমরা দেখি সেরকম রং ছিল না। তারপরে ওটাকে ফুল রং হলো, তারপরে ওটাকে ধরেন সেখান থেকে আস্তে আস্তে এইচডি হলো, সেখান থেকে এখন 3D হচ্ছে, আরো সামনে কি কি হবে জানি না। বাট মুভির আসল কাজটা কি? একটা গল্প বলা। সেটা কি চেঞ্জ হয়েছে? না, যখন চার্লি চ্যাপলিনের যে নির্বাক চলচ্চিত্রগুলো, ওখানেও চার্লি চ্যাপলিন একটা গল্প বলতেন। এখন 3D বলেন, যত হাইটেকই আসুক, আপনি স্টিল ইউ আর সেইং স্টোরি। সো রাইট, আপনি কিভাবে বলছেন সেটা চেঞ্জ হয়েছে। কত বেশি গ্রামার দিয়ে বা কত বেশি টেকনোলজি দিয়ে বলছেন বা কত বেশি রিয়েলিস্টিক্যালি বা ডিফারেন্ট ওয়েতে আপনি বলছেন সেটা চেঞ্জ হয়েছে। বাট একটা মুভির বা একটা সিনেমার আসল যে কাজ, যে একটা অডিয়েন্সকে একটা গল্প বলা, গল্প দিয়ে তাকে 2-2.5 ঘন্টা আটকে রাখা, সেটা তো চেঞ্জ হয়নি। মার্কেটিং এর ব্যাপারটাও তাই। ডিজিটাল বলেন, অ্যানালগ বলেন, বিগ ডাটা, স্মল ডাটা, অনেক কিছু আসবে যাবে। আসল যে কাজ, এইটা 2000 বছর আগেও যা ছিল, 2000 বছর পরেও তাই। হ্যাঁ, আমার কাছে মনে হচ্ছে টক শোটাও এরকম।
আগে আমরা টিভিতে দেখতাম, আমরা যেতে পারতাম না, আমরা বকাবকি করতাম। আর আই থিঙ্ক এখন আমরা ফেসবুকে কথা বলতেছি, আপনি আমি টকশো, কেউ বোধহয় আমাদেরকে বকাবকি করতেছে। পাঠ করলাম জাস্ট। সো একজন একটা প্রশ্ন করেছে, আমি এই প্রশ্নটা আসলে আমার কাছে খুব বেশি গুরুত্বপূর্ণ মনে হয়নি, বাট স্টিল যেহেতু প্রশ্ন করেছে আমি বলতে চাই। বলেছে মার্কেটিং এ ফিমেলদের ক্যারিয়ারের ব্যাপারটা কেমন? আমার কাছে তো মনে হয় কোনো বাধা নাই, এবং আই ক্যান সি ফিউ ফিমেলস আর দেয়ার ইন দ্য ফিল্ড। অনেক সময় সেলস বা অনেক জায়গায় কিছু হ্যাজার্ড থাকে হয়তো বাইরে যাওয়া, সেক্ষেত্রে তো ফিমেলদের ব্যাপার। কিন্তু মার্কেটিং এর ব্যাপারে কি আপনি ফিমেলদের এন্ট্রিতে কোনো বাধা দেখেন বা কোনো অসুবিধা দেখতে পাচ্ছেন বর্তমানে? অ্যাবসলিউটলি নট, অ্যাবসলিউটলি নট। এটা 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 মানে আমি জানি না এই প্রশ্নটা আসলো কেন। এটা কোন রকম কোনো বাধা তো নেই। দেখুন, যেটা বলছিলাম যে আপনি কি মানুষের মাথার ভিতরে ঢুকতে পারেন, তার চিন্তা ভাবনাকে রিড করতে পারেন, তার চাহিদাকে বের করে আনতে পারেন? সেটা যদি পারেন, আপনি কি মানুষের সাথে কথা বলে আপনার প্রোডাক্ট বা সার্ভিস ডেলিভারি করার জন্য যা যা করা দরকার, সোর্সিং থেকে শুরু করে আপনার নেগোসিয়েশন, আপনার টিমদের নিয়ে কাজ করা, অন্যান্য ফাংশনকে ইনভলভ করা, এবং ফাইনালি প্রোডাক্ট বা সার্ভিসটা সাকসেসফুলি এবং সাস্টেনেবলি ডেলিভারি করা, এটা কি করতে পারেন? এটা যদি করতে পারেন, আপনি মেল হন, ফিমেল হন বা যাই হন, ইট ডাজন্ট ম্যাটার। হ্যাঁ, এখানে আর হ্যাজার্ড বা কাজের ক্ষেত্রে দেখুন, কোন কাজে রিস্ক নাই? সব কাজে রিস্ক আছে। হ্যাঁ, বাংলাদেশের আর্থসামাজিক বা সামাজিক প্রেক্ষাপটে হয়তো অনেক ক্ষেত্রে বিভিন্ন প্র্যাকটিক্যাল কারণে মেয়েদের জন্য একটু রিস্ক অনেক সময় ফিল করা হয়। বাট অল ইট ম্যাটার্স হচ্ছে আপনি কিভাবে সিচুয়েশনটা হ্যান্ডেল করছেন, এবং সেকেন্ড হচ্ছে আপনার অর্গানাইজেশন কতখানি হেল্পফুল। হ্যাঁ, আপনার অর্গানাইজেশন যদি হেল্পফুল থাকে, এবং সেই রিস্কটা কিন্তু খালি মেয়ে বা মেয়েদের ক্ষেত্রে না, ছেলেদের ক্ষেত্রেও আছে। আমিও যদি রাত 10টার সময় কোথাও যাই, আমার কি রিস্ক নাই? অবশ্যই আছে। আমিও তো হতে পারি, কিডন্যাপ হতে পারে, অনেক কিছু হতে পারে। সো ওইটা আসলে ব্যাপার না, ওইটা দ্যাটস আ রিস্ক দ্যাট উইল অলওয়েজ বি দেয়ার ফর এনি অফ দ্য ইনসিডেন্ট। বাট মার্কেটিং এর ক্ষেত্রে আসলে ছেলে মেয়ে। গালিব ভাই, আপনার মাইক্রোফোনটা মিউট। ঠিক আছে, পারফেক্ট। ওকে, সো ফাইন। গালিব ভাই, আমরা একটু মিডওয়েতে আছি, মিডওয়েতে আমাদেরকে একটু আবার ওই ঘোষণাগুলো একটু বলে নিতে হবে। সো আমি জাস্ট 30 সেকেন্ড আপনার কাছে সময় নিচ্ছি, আমি কুইকলি একটু বলে দিব। আমরা রকমারি ক্যারিয়ার কার্নিভালের মাঝ দিয়ে যাচ্ছি। তো 7 দিনের প্রোগ্রাম চলছিল। কথা প্রকাশ নিবেদিত আজকের এটা ক্যারিয়ার ক্যাফে বলছি আমরা, যেখানে আমরা বিভিন্ন পেশার এক একজন মানুষের সাথে খোলামেলা কথা বলছি। সো আজকের এই কথা প্রকাশের যে ক্যারিয়ার ক্যাফে, সেখানে আদর্শ প্রকাশ সমিতির পক্ষ থেকে আপনারা ভালো পুরস্কার পাচ্ছেন, 10,000 টাকার বই। সেক্ষেত্রে আপনাদের কাজ হচ্ছে প্রাসঙ্গিক কমেন্ট করা, প্রশ্ন করা, এবং আপনাদের ভালো কমেন্ট এবং প্রশ্নগুলো হয়তো আমি আমাদের আজকে গেস্টকে জিজ্ঞেস করার সুযোগ পাবো। পাশাপাশি সর্বোচ্চ শেয়ারকারী পাবেন 1500 টাকার বই, তবে স্ক্রিনশট আপনাকে রকমারির পেজে ইনবক্স করে দিতে হবে। আর সর্বোচ্চ কমেন্ট পাবেন 1000 টাকার বই, তবে কমেন্টগুলো এগেইন প্রাসঙ্গিক হতে হবে। আর এর পাশাপাশি আমি আমার লেখা এবং অটোগ্রাফ দেওয়া বই আপনাদেরকে দিচ্ছি। সেক্ষেত্রে আপনাদেরকে একটু কষ্ট করে কাজ করতে হবে। আজকের পুরো সেশনটা খুব মনোযোগ দিয়ে শুনবেন। যারা পরে জয়েন করেছেন তারা পরে রেকর্ডেড লাইভটি করে দেখবেন। হুট করে এখন লেখার দরকার নেই। রাদার গালিব ভাই যে বিষয়গুলো আপনাদেরকে বা আমাদেরকে বলছে, তার একটা সুন্দর সামারি লিখতে হবে। এটা কোনো সাইজ দিচ্ছি না, কিচ্ছু না। আপনি যেটাকে রাইট মনে করেন, একটা সুন্দর সামারি যেটা আপনি মনে করেন আপনার জন্য প্রয়োজন, সেটা লিখে আপনি পোস্ট করে দেবেন আমাদের ভিডিওর তলে। #জাভেদ লিখবেন, তাহলে আমরা বুঝতে পারবো যেটা এই প্রশ্নের উত্তর হিসেবে আপনি লিখছেন। কালকে বিকেল 5টা পর্যন্ত আপনাদের এই পোস্ট দেওয়ার সুযোগ থাকবে, এবং আমি আমার নেতা বইটাই আমি দিব, যেহেতু আমি একজন বিজনেস লিডার পেয়েছি আমার পাশে। আর আরেকটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, আমাদের গেস্টের সম্মানে গালিব 13 GLIB13 দিয়ে আপনি প্রোমো কোড ব্যবহার করলে এডিশনাল 5% ডিসকাউন্ট পাবেন। গালিব ভাই, আপনার সাথে আমরা যখন পরিচয়মূলক কথাবার্তা হচ্ছিল, তখন আমরা বই নিয়ে কথা বলছিলাম, এবং আজকে আমরা রকমারির প্ল্যাটফর্মে বসে আছি। সো আই থিংক দে উইল বি অ্যাট লিস্ট হ্যাপি আমরা যদি একটু বই নিয়ে কথা বলি। আপনার পেছনেও অনেক বই, আমার পেছনে দেখানোর জন্য হলো অনেক বই আছে। সো আপনি এটা বলেছেন যে আপনি অনেক বই পড়তে পছন্দ করতেন, আবার আপনি এটা বলছেন মার্কেটিং প্রফেশন একটা মানুষের পড়া উচিত। সো আপনার বই পড়া সম্পর্কে আমি যদি একটু শুনতে চাই, কি ধরনের বই পড়েন? বই পড়ার ব্যাপারে শুনতে চাই, এটা খুব ইন্টারেস্টিং একটা কোশ্চেন। বই আসলে আমার বই পড়ার অভ্যাস খুব ছোটবেলা থেকে, খুবই ছোটবেলা থেকে। আমার বাবা সরকারি চাকরি করতেন। সো প্রতি 1-1.5 বছর পর পর আমাদের বদলি হতো। তো আমার এখনো মনে আছে, ছোটবেলাতেই আমাদের বাসায় বড় বড় দুটো বাক্স ছিল, অনেক বড়, হ্যাঁ, ট্রাঙ্কের মতো। এই বাক্স ভর্তি বই থাকতো। তো আমাদের ছিল হচ্ছে যে ওই বইগুলো আমরা পড়তাম,
ধরেন 2 বাক্স বই পড়ে ফেলতে 1 বছরের মতো লাগতো। 1 বছর পরে যখন বই পড়া হয়ে যেত, ওই বাক্সগুলোকে খালি করে পুরোনো বইগুলো আমাদের গ্রামের বাড়ি পাঠিয়ে দেওয়া হতো। ওই বাক্স ভর্তি করে আবার নতুন বই আস্তে আস্তে ভরা হতো। তো সেখান থেকে আসলে বই, হ্যাঁ, এবং ছোটবেলায় আমাদের এখন তো মানুষ অনেক বেশি, সত্যি কথা বলতে আমরা সবাই ম্যাটেরিয়ালিস্টিক হয়ে গিয়েছি, বাট ছোটবেলায় কিন্তু আমি দেখেছি আমাদের সময় যখন কোনো সামাজিক অনুষ্ঠান হতো মানুষ বই গিফট করতো। হ্যাঁ, বিভিন্ন রকম। হ্যাঁ, সো ওইখান থেকেও আমি দেখতাম যে আমার জন্মদিনে বা বিভিন্ন প্রোগ্রামে, স্কুলের বিভিন্ন কম্পিটিশনে অনেক বই পেতাম। সো বই পড়ার অভ্যাসটা আসলে একদম ছোটবেলা থেকে। আমি যদি মনে করার চেষ্টা করি, আমার মনে হয় আমি নার্সারিতে ভর্তি হওয়ার সময় থেকেই আমার বই পড়ার পেছনে বই পড়ার একটা ন্যাক ছিল। যত বড় হয়েছি এটা আস্তে আস্তে বেড়েছে, সত্যি কথা বলতে। তো তারপরে তো সব ধরনের বই পড়ি। আমি যদি বলি বই পড়ার ক্ষেত্রে আমি অনেকটা আরশোলার মতো। আরশোলা হচ্ছে আরশোলা যেরকম সর্বভুক, আমি এরকম মোটামুটি সর্বভুক। সব ধরনের বই পড়ি, সব ধরনের বই পড়তে ভালো লাগে। কিছুটা বেশি ইন্টারেস্ট আছে আমার ইতিহাসের প্রতি। হিস্ট্রি ইজ ভেরি, আমার কাছে মনে হয় যে হিস্ট্রি খুব ইন্টারেস্টিং একটা জায়গা। এবং আমার কাছে কেন হিস্ট্রিটাকে ইন্টারেস্টিং মনে হয়, এটা আমার মার্কেটিং প্রফেশনে যখন আমি কাজ করতে এসেছি আমার কাছে আরো বেশি রিলেভেন্ট মনে হয়েছে। সেটা হচ্ছে যে মানুষ আজকে যে বিহেভ করছে, আজকে যে কথাবার্তা বলছে বা যে আচার আচরণ করছে, এটার কারণ আজকে না, এটার কারণ গতকাল বা গত পরশু কিছু একটা হয়েছে বলে আজকে এরকম বিহেভ করছে। আমার কাছে মনে হয় হিস্ট্রিটা হচ্ছে এমন একটা সাবজেক্ট, আপনি যদি মুখস্থ করার জন্য না, আপনি যদি রিয়েলি ইন্টারেস্টিংলি পড়েন, আপনি তাহলে বুঝতে পারবেন যে একটা জাতিগোষ্ঠী বা একটা সমাজ কেন আজকে এরকম বিহেভ করছে বা কেন এরকম। সো ইফ ইউ নো দ্য পাস্ট, ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য প্রেজেন্ট অ্যান্ড ইউ ক্যান প্রেডিক্ট দ্য ফিউচার। হ্যাঁ, বাট এটার জন্য যেটা বললাম যে হিস্ট্রি, এটার জন্য আমার খুব ভালো লাগে। থ্রিলার আমার অ্যানাদার পছন্দের সাবজেক্ট, পড়া হয়। হিস্ট্রি বলেন, বললাম, থ্রিলার বললাম, এছাড়া উপন্যাস পড়া হয় প্রচুর। আর হচ্ছে যেটা পড়া হয় এখনো, যেটা পড়ি সেটা হচ্ছে কমিক্স। হ্যাঁ, এই পিছনে দেখা যাচ্ছে আমার প্রচুর কমিক্স এর কালেকশন আছে, এখনো কমিক্স পড়ি। ছোটবেলার যে কমিক্স গুলো পড়তাম এখনো রিপিট করি। সেবা প্রকাশনীর অনেক বই এখনো পড়ি, লোকজন শুনলে হাসবে, কিন্তু মাসুদ রানা আমার খুবই পছন্দের একটা ক্যারেক্টার। কিশোর থ্রিলার, তিন গোয়েন্দা আমার খুবই পছন্দের থ্রিলার, এখনো পড়ি। সো আমি যদি বলি পড়ার ক্ষেত্রে আমি সরি সেবার অনুবাদগুলো, হ্যাঁ, সেবার অনুবাদগুলো পড়া হয়। সো পড়ার ক্ষেত্রে আসলে অনেকটা সর্বমুখের মতো, যা হাতের কাছে পাই তাই পড়ি। এবং মার্কেটিং এর ক্যারিয়ারের ক্ষেত্রে আমি আবারও বলি, এই অভ্যাসটা আপনার থাকতে হবে। আপনি যদি না পড়ার অভ্যাস থাকে, আপনার জন্য কিন্তু মার্কেটিং ক্যারিয়ারে আসলে বিপদ আছে, সত্যি কথা বলতে। বিকজ আপনি যদি না পড়েন, হাউ ডু ইউ আন্ডারস্ট্যান্ড দ্য পিপল, এন্ড ইফ ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্য পিপল, হাউ ডু ইউ কাম আপ উইথ সলিউশন ফর দেম? নট পসিবল। রাইট। তো গালিব ভাই, আপনি কি আমাদেরকে অন্তত 3টা বইয়ের নাম বলবেন যে বইগুলো আপনাকে, আপনার কি বলবো, আপনার প্যারাডাইম চেঞ্জ করেছে, আপনার জীবন সম্পর্কে দৃষ্টিভঙ্গি চেঞ্জ করেছে? এরকম 3টা, আপনি অনেক বেশি বলতে পারবেন, অ্যাটলিস্ট 3টা যদি বলেন আমাদেরকে। এক্স্যাক্টলি 3টা বই আসলে বলাটা খুব ডিফিকাল্ট আমার জন্য, বিকজ কয়েকটা এত বই পড়েছি যে অনেক বই আমাকে তীব্রভাবে প্রভাবিত করেছে। আমি যদি রিসেন্ট বলতে চাই, অ্যালেক্স রাদারফোর্ডের দ্য মুঘল সিরিজটা আছে, 7টা বইয়ের একটা সিরিজ। এইটা যদি কেউ ইতিহাসে আগ্রহী হয়, এটা পড়তে পারে। অ্যালেক্স রাদারফোর্ডের 7টা বইয়ের একটা কালেকশন, দ্য মুঘল সিরিজ, এইটা একটা কালেকশন আছে, পড়তে পারে। তাছাড়া ধরুন আমার সুনীলের যে 3টা বইয়ের একটা সিরিজ আছে, প্রথম আলো, সেই সময় এবং পূর্ব পশ্চিম, প্রত্যেকটা 2টো করে খণ্ড। দ্যাট ইজ সামথিং অলসো ইম্প্যাক্টেড মি আ লট। অর তারপরে যদি বলি তিন গোয়েন্দা পড়তে পারেন, কোনো সমস্যা নেই, কেউ বকা দিবে না, বা কেউ যদি আর চোখে তাকায় কোনো ব্যাপার না, কিছু যায় আসে না। হ্যাঁ, কিছু যায় আসে না। তিন গোয়েন্দার যে 80 এবং 90 দশকের বইগুলো আছে পড়তে পারেন, অনেক ইন্টারেস্টিং জিনিস আছে, অনেক কিছু জানার আছে, বোঝার আছে, শেখারও আছে। এছাড়া তো অসংখ্য বই পড়েছি আসলে। 3টা বই পার্টিকুলারলি বের করাটা আমার জন্য সত্যি খুব ডিফিকাল্ট। আই থিংক আপনি বলেছেন, যথেষ্টই বলেছেন। আমি একটা আমার ইন্টারেস্টিং তথ্য শেয়ার করি। আমিও স্কুল জীবনে প্রচুর তিন গোয়েন্দা পড়তাম।
মাসুদ রানা পড়লে তখন একটু বকাবকি করতো সিনিয়ররা, কিন্তু আমরা চুরি করে পড়তাম আর কি, লুকিয়ে চুরি পড়তাম আর কি। আমার এক ফার্স্ট কাজিন ছিলেন, উনি আমার থেকে বেশ বড় ছিলেন, তো ওনার বইয়ের ভান্ডারে পাওয়া যেত, তো ওগুলো চুপচাপ নামতাম। সবচেয়ে মজার যেটা বলতে চাচ্ছি আপনাকে, আই থিঙ্ক আপনার সাথে মিলে যাবে, আমরা যখন এসএসসি পর্যন্ত পড়াশোনা, তখন আমাদের ধর্ম বইটার সাইজটা কিন্তু একটু ছোট ছিল। খেয়াল আছে নিশ্চয়ই, বইগুলো বড় কিন্তু ধর্ম বইটা ছোট, এবং ওই বইটার সাইজ কিন্তু অদ্ভুত ভাবে এই আমাদের সেবা প্রকাশনের বইগুলো আমরা পড়তাম। তো আমরা পুরো ক্লাস স্কুলে পড়তাম, আমরা ক্লাসে অ্যাকচুয়ালি একটা মাসুদ রানা অথবা একটা তিন গোয়েন্দা নিয়ে বসতাম, স্যার হয়তো টেবিলে বসে ধর্ম বই পড়াচ্ছে, তো আমরা এখানে এটা পড়ছি, আর আমরা অপেক্ষা করতাম যে স্যার কখন পাতা উল্টাবে, কারণ আমাদের পাতা কিন্তু অনেক দ্রুত শেষ হতো, কিন্তু আমরা যদি আগে উল্টায় ফেলি তো স্যার দেখে ফেলবে, আমরা ওয়েট করতাম, স্যার যখন পাতা উল্টাতেন তখন আমরাও পাতা উল্টাতাম। সো একটা আপনার কথা শুনে অ্যাকচুয়ালি আমার মনে পড়লো। সো আমরা যদি আবার একটু গালিব ভাই কাজের কথায় ফিরে আসি, এটা হচ্ছে আপনারা তো লোক রিক্রুট করেন, আপনি নিশ্চয়ই অনেক ইন্টারভিউতে যান বা বসেন, আমি জানি না ফ্রেশ যাদেরকে বা একদম ইয়াং গ্রাজুয়েট পাস করে তাদের ইন্টারভিউতে কি আপনি বসার সুযোগ হয়? প্রথমত হচ্ছে আমি ইন্টারভিউ নেওয়ার জন্য ট্রেনিং প্রাপ্ত, মানে যদিও আমাদের দেশে ইন্টারভিউ নেওয়াটা খুব ইজি ভাবে দেখা হয় যে বসে পারেন, কথা বললেন হয়ে গেল, বাট যা খুশি ইথিক্যাল আর আনইথিক্যাল সব প্রশ্ন করে ফেললাম, বাড়ি কোথায়, কি খান না খান, সব প্রশ্ন করে ফেললাম, সব করে ফেললাম, বাট ইন্টারভিউ নেওয়া ইজ নট ইজি, ইটস আ ভেরি টাফ থিং। সেটার জন্য আমাকে ট্রেনিং নিতে হয়েছে যে কিভাবে ইন্টারভিউ নেওয়া উচিত। আমি যখন নেসলেতে ছিলাম তখন রীতিমতো এটার উপর কোর্স করে পাস করে তারপরে ইন্টারভিউ বোর্ডে সার্টিফাইড অ্যাসেসর অলমোস্ট। সো এখানে যেটা হয় যে আমি বসি আমাদের আমার ফাংশনে যে রিক্রুটমেন্ট গুলো হয় অবভিয়াসলি আমাকে বসতে হয়, অন্য ফাংশনে যখন হয় যদি রিলেভেন্ট হয় একটু সিনিয়র পজিশনে তখন বসতে হয়। সো যদি বলেন যে যখন ইন্টারভিউতে বসি কি দেখি, প্রত্যেকটা পজিশনের কিছু কম্পিটেন্সি দরকার আছে, প্রত্যেকটা পজিশনের কিছু পার্টিকুলার, আপনি যেহেতু এইচআর এর আপনি খুব ভালো মতো জানেন, প্রতিটা পজিশনের কম্পিটেন্সি কিন্তু আলাদা, প্রতিটা পজিশনের চাহিদা আলাদা, ক্যারেক্টারিস্টিক্স আলাদা। সো প্রত্যেকটা পজিশনের জন্য আমাদেরকে বা আমি ওভাবে চিন্তা করে যে আমি যখন একজন ব্র্যান্ড ম্যানেজারের রিক্রুটমেন্ট করছি তার জন্য কি দেখছি ভার্সেস আমি যখন একজন সেলসের, ধরুন সেলসের যদি একজন আরএসএম এর জন্য আমাকে বসতে হয় তাহলে আমি কি দেখবো, আমার যদি সাপ্লাই চেইনের একজন ম্যানেজারের জন্য বসতে হয় তাহলে আমি তার জন্য কি দেখবো, তিনজনের জন্য কিন্তু ক্রাইটেরিয়া উইল বি ভেরি থ্রি ডিফারেন্ট। তো এইটা বুঝে বসতে হবে, ইটস নট যে আপনি কিছু কমন কোশ্চেন করলেন সবার জন্য। ফ্রেশারদের জন্য যে কোশ্চেনটা আপনি করলেন, ফ্রেশারদের জন্য আসলে মানে অবভিয়াসলি ফ্রেশারদের তো এক্সপিরিয়েন্সের ব্যাপার থাকে না, কিন্তু সেক্ষেত্রে যেটা করার চেষ্টা করি সেটা হচ্ছে যে অ্যাটিটিউড বলতে যে তার কাজ করার আগ্রহটা কতখানি, শেখার আগ্রহটা কতখানি, তার ভেতরে সিরিয়াসনেস কতখানি, হ্যাঁ, এবং সিরিয়াসনেস সে যে জবটাতে ইন্টারভিউ দিতে এসছে সে সিরিয়াস না আনসিরিয়াস এটা বোঝা যায় অনেকটা, বা কতটুকু সিরিয়াস এটা বোঝার একটা উপায় হচ্ছে সে কতখানি প্রিপারেশন নিয়ে এসছে। সে কি সকালবেলা ঘুম থেকে উঠে মনে ও আচ্ছা আজকে তো ইন্টারভিউ আছে যাই, ওর সে অ্যাকচুয়ালি লাস্ট 3-4-5 দিন এর জন্য প্রিপারেশন নিয়েছে, এটা বোঝা যায়। এটা আমি জীবনে অসংখ্য ইন্টারভিউতে বসছি, এখন মানে মাশাআল্লাহ আমি বসলে 8-10 মিনিটের ভিতরে বা 4-5 মিনিটের ভিতরে বুঝতে পারি যে এর প্রিপারেশন বা কিভাবে বুঝেন এটা জাভেদ ভাই আপনি নিশ্চয়ই জানেন যেহেতু আপনি এইচআর এর, বাট এটাকে যদি ভেঙে বলতে হয় তাহলে আসলে আমার সেই ট্রেনিং এর ম্যাটেরিয়ালে ফেরত যেতে হবে। আচ্ছা বলার দরকার নেই, আমি যে জন্য এটা আমি হাইলাইট করতে চেয়েছি সেটা হচ্ছে আমি শিওর যে সার্টেন পার্সেন্টেজ অফ পিপল আর নট সিরিয়াস, যদিও আমরা বলি যে আমাদের অনেক জব দরকার আমি পাচ্ছি না, কিন্তু মেজরিটি পিপল আর নট সিরিয়াস। আমি চাচ্ছিলাম যে অন্তত আজকে আমাদের যাদের দর্শক তারা যেন এই ভুলটার ভিতর দিয়ে না যায়, একটা জিনিস যদি তারা মনে করে এটা আমি করবো, দে শুড ডু ইট সিরিয়াসলি, আদারওয়াইজ দে শুডন্ট ডু ইট। এনিওয়ে আপনি বলেন। মানে আমি বলবো যে দেখুন আপনার সিজিপিএ একটা কমন কোশ্চেন আছে যে সিজিপিএ ম্যাটার কিনা, সিজিপিএ ম্যাটার এবং অলসো সিজিপিএ ডাজন্ট ম্যাটার। সিজিপিএ এর কাজ একটাই আমার কাছে মনে হয়, 25 বছরে আপনার যে পড়াশোনা করেছেন, যত সার্টিফিকেট ডিগ্রি সিজিপিএ গ্রেড যত কিছু অর্জন করেছেন, এইটার কাজ একটাই, সেটা হচ্ছে ইন্টারভিউ বোর্ডে আপনাকে ডাক পাওয়ানো, ব্যাস কাজ শেষ। ইন্টারভিউ বোর্ডে যদি আপনি ডাক পান আপনার 25 বছরের পড়াশোনার ফল আপনি পেয়ে গেলেন। এরপরে আপনি দ্য মোমেন্ট আপনি ইন্টারভিউ বা রিটেন এক্সামে বসবেন বা ইন্টারভিউ বোর্ডে ঢুকবেন, রুমটায় ঢুকবেন,
তখন থেকে অল ইট ম্যাটার্স আপনি পার্সোনালি এখন কিভাবে নেক্সট 15 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা আপনি কিভাবে ফেস করবেন। তো আপনার সিজিপিএ 4 হোক, কিছু যায় আসে না। আপনি যদি ইন্টারভিউ বোর্ডে বসে কথা বলতে না পারেন, আপনি যদি আমার কনভিন্স করতে না পারেন, আপনার সিজিপিএ দেখে তো আমার কোনো লাভ নেই। আপনি যখন কাজে যোগ দিবেন, আমি কি প্রত্যেকদিন সকালে আপনাকে জিজ্ঞেস করবো যে আপনার সিজিপিএ কত? নো, আমি প্রতিদিন সকালে জিজ্ঞেস করবো আপনার কাজটা কি ছিল, সেটা হয়েছে কিনা। সো আপনার সিজিপি এর কাজ হচ্ছে ইন্টারভিউতে ডাক পাওয়ানো। ওটা যদি হয়ে যায়, এরপর ইন্টারভিউ বোর্ডকে কিভাবে কনভিন্স করবেন, দ্যাটস আপ টু হাউ ইউ প্রিপেয়ার ফর দ্য জব। সিভি একটা ব্যাপার আছে, সিভি লেখার কোনো লট অফ ফরম্যাট আছে, বাট অল ইট ম্যাটার্স আপনি সিভিতে যা লিখছেন সেটা কি সিনসিয়ারলি লিখছেন, সেটা কি ঠিক লিখছেন নাকি কপি করে লিখছেন। আপনি যে সিভিতে যে লাইনগুলো লিখছেন, হ্যাঁ, এই লাইনগুলো কি আপনাকে যদি জিজ্ঞেস করা হয় যে প্রত্যেকটা লাইনের এক্সাম্পল দেন, আপনি যে বলছেন যে ইউ আর ভেরি সিনসিয়ার, what is the example that you are sincere? আপনি বলছেন you are very hardworking, can you give me an example that you are hardworking? or আপনি নিজে নিজে মনে করেন যে আমি খুব হার্ডওয়ার্কিং, তাহলে তো হলো না। হ্যাঁ, সো এই ব্যাপারগুলো কিন্তু আসবে। আপনার আপনি যে কোম্পানিতে, একটা ছোট্ট টিপস দেই, খুব ইজি জিনিসটা করা। আপনি যে কোম্পানিতে ইন্টারভিউ দিতে যাচ্ছেন, প্লিজ ওই কোম্পানির ব্যাপারে খোঁজ খবর নিয়ে যান। ওই কোম্পানিটা কি বিজনেস করে, তাদের বিজনেসের অবস্থা কি, যতটুকু আপনার পক্ষে সম্ভব। যদি এফএমসিজি কোম্পানি হয়, এফএমসিজি কোম্পানিতে কোম্পানির ক্ষেত্রে এটা জানা খুবই ইজি। আপনি যদি সত্যি সত্যি মার্কেটিং সেলসে যদি ক্যারিয়ার করতে চান এফএমসিজি কোম্পানিতে, আপনি ইন্টারভিউর জন্য আপনি 2টা দিন আপনার আশেপাশের দোকানে যান না, দোকানদারের সাথে কথা বলেন না যে ভাই এই প্রোডাক্টটার ব্যবসাটা কেমন, এই প্রোডাক্টটার মেইন কম্পিটিটর কি, কারা কেনে, এটা কেন আপনি বিক্রি করেন, কেন অন্যটা বিক্রি করেন। হ্যাঁ, আপনার দেখবেন এই যে মিনিমাম প্রিপারেশনটুকু নিয়ে আসবেন, এটা আপনার ইন্টারভিউ বোর্ডে অনেক হেল্প করবে। এবং অর্গানাইজেশনটার ব্যাপারে জেনে যান। প্লাস হচ্ছে আপনি যে রোলটার জন্য ইন্টারভিউ দিতে যাচ্ছেন সেটার ব্যাপারে যতখানি সম্ভব, আপনি যদি টেরিটরি অফিসার হিসেবে যান বা আপনি যদি মার্কেটিং অফিসার হিসেবে যান বা এক্সিকিউটিভ হিসেবে ইন্টারভিউ দিতে যান, এটার ব্যাপারে একটু জেনে যান। এখন কথা হচ্ছে, অনেকে বলবেন যে ভাই আমরা তো ফ্রেশার, আমরা কিভাবে জানবো। লিঙ্কডইন এবং ফেসবুকের যুগে আপনি একটা পজিশনের ব্যাপারে জানতে পারবেন না, এইটা আসলে বিশ্বাসযোগ্য না। আপনার অসংখ্য ফ্রেন্ড আছে, বড় ভাই আছে, এমনি তো ভাই ফেসবুকে দিনের ঘন্টার পর ঘন্টা কাটাচ্ছেন গল্প করতে, একটা প্রয়োজনীয় জিনিস নিয়ে একটু কথা বলেন না। আপনার কি ইউনিভার্সিটিতে কোনো বড় ভাই নাই যে টিও পজিশনে কাজ করছে? আপনি তো তার সাথে 10 মিনিট কথা বলেন যে ভাই আপনার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি কাজ করেন। হ্যাঁ, আপনার সার্কেলের ভিতর কেউ কি নেই যে ধরেন আপনি যে পজিশনে জব করছেন সেই পজিশনে অলরেডি কাজ করছে কোথাও না কোথাও, তার সাথে একটু কথা বলেন না 10 মিনিট। এমনি তো অনেক ঘটনা আমরা আড্ডা দিই, বাট এই কাজের জিনিসগুলো যদি একটু জেনে যান, আপনার ইন্টারভিউ বোর্ডে যখন বসবেন, ফার্স্ট অফ অল ইউ ফিল মাচ মোর বেটার প্রিপেয়ার্ড এন্ড কনফিডেন্ট, এন্ড সেই কনফিডেন্টটা আপনার কথাবার্তা এবং ইন্টারভিউ বোর্ডে যারা আছে তারাও আজ করতে পারবে যে না, এই ছেলেটা বা এই মেয়েটা প্রিপারেশন নিয়ে এসছে, জাস্ট সকালবেলা ঘুম থেকে উঠে কাপড় চোপড় পরে চলে আসছে। নাইসলি এক্সপ্লেইন, থ্যাংক ইউ। আপনি আসলে আমার প্রশ্নটা করার আগেই সব বলে দিয়েছেন। সো আমার নেক্সট প্রশ্নটা হচ্ছে, আপনি এক সময় এন্ট্রি গ্রেডে কাজ করেছেন, আপনি ইউনিভার্সিটি শেষ করে জবে জয়েন করেছেন, নিশ্চয়ই অনেক কিছু শিখেছেন। দেন ইউ গ্রিউ, রাইট, এন্ড ওভার দ্য টাইম ইউ বিকাম দ্য হেড অফ মার্কেটিং। সো এটাকে আমি একটা টপ লেভেল পজিশনই বলি, অথবা সিনিয়র মিড লেভেল পজিশন, হোয়াটএভার ইট ইজ, বাট ইট ইজ এ টপ লেভেল, ইটস নট এন এন্ট্রি লেভেল পজিশন এনিমোর অর মিড লেভেল পজিশন এনিমোর। সো এই যে আপনার গ্রোথ কাপটার মধ্যে আপনি আপনার নিজেকে যখন ফিরে দেখেন যে আপনি একদিন গালির ইউনিভার্সিটির পাশ একটা ছেলে ছিলেন, অফকোর্স আপনার অনেক পজিটিভ কিছু ছিল, আদারওয়াইজ তো আপনি এন্ট্রি করতে পারতেন না, কিন্তু এখনকার এই দুইটা মানুষের মধ্যে কোন কোন জায়গাতে আপনার পরিবর্তন হয়েছে, অবশ্যই ভালোর দিকে পরিবর্তন হয়েছে, কোন কোন গুণগুলো তৈরি হয়ে যায়? প্রফেশনালি যদি বলি, সেটা হচ্ছে যে আগে মানুষকে যতটুকু করতে পারতাম, বুঝতে পারতাম, তার থেকে এখন বেশি করতে পারি, বুঝতে পারি। বিকজ গত যেটা বললাম 17-18 বছর ধরে মানুষের সাইকোলজি নিয়ে কাজ করে আসছি। সো এখন যে জিনিসটা আগে হয়তো দোকানে গেলে, মার্কেট ভিজিটে গেলে বুঝতে সময় লাগতো, যেটা আগে হয়তো 40টা দোকান ভিজিট করার পরে বুঝতে পারতাম, এখন 2টা দোকান দেখলেই বুঝতে পারি। যেই কনজিউমার ইনসাইটটা বের করার জন্য আগে হয়তো 1 মাস সময় লাগতো, 20 জন মানুষের সাথে কথা বলতে হতো, অনেকগুলো সেশন, অনেক রিসার্চ লাগতো, এখন হয়তো অত লাগে না, হয়তো 5 দিনে 10 দিনে বুঝতে পারি। 5 জন লোকের সাথে কথা বললে 2টা রিসার্চ বা 2টা জিনিসে বসলে বোঝা যায়। সো এই যদি বলি প্রফেশনালি এই অ্যাকুইপমেন্ট গুলো হয়েছে।
আগের যে ক্রিটিক্যাল, আগে অনেক কিছু যেহেতু দেখুন আমার কাছে মনে হয় যে পজিশন আসলে কিছু না, পজিশন হচ্ছে ভিজিবিলিটি। আপনি ইটস লাইক বাইনোকুলারের মতো, আপনি যখন এই লেভেলে আছেন তখন আপনি দেখতে পাচ্ছেন কতটুকু, এর নিচের এইটুকু, রাইট? আপনি যখন এখানে আছেন তখন তার নিচে আরেকটু বেশি জায়গা দেখতে পাচ্ছেন। আপনি যখন আরো উপরে উঠছেন তখন আপনার ভিজিবিলিটিটা আরো বেশি। এক্স্যাক্টলি। সো আপনার ইনফরমেশন অ্যাক্সেসটা বেশি, আপনার ভিজিবিলিটিটা বেশি। সো এই দুটো জিনিসকে কি আপনি কাজে লাগাতে পারছেন? আপনি আগের 3টে ইনফরমেশন জানতেন, আপনার ভিজিবিলিটি ছিল 1 মাইল, আপনি এখন 11টা ইনফরমেশন জানেন, আপনার ভিজিবিলিটি 10 মাইল। প্রশ্ন হচ্ছে যে 11টা ইনফরমেশন এবং এই 10 মাইল ভিজিবিলিটি দিয়ে আপনি কি কাজে লাগাচ্ছেন? আমার কাছে যেটা মনে হয় যে অবভিয়াসলি তখন থেকে এখন ওই আন্ডারস্ট্যান্ডিংটা আমার ম্যাচিউরড হয়েছে, বোঝাটা ম্যাচিউরড হয়েছে। অনেক সিচুয়েশন আছে যেটা আনফোরসিন, কিন্তু হয়তো গেস করতে পারি হয়তো, এবং দ্যাট ইজ হোয়াট এক্সপেরিয়েন্স ডাজ ইন এ পারসন। বাট আপনি যদি বলেন যে তার মানে কি শেখা শেষ হয়ে গেছে, অফকোর্স নট, এখনো শিখছি এবং প্রতিদিন শিখছি। এবং যেটা বললাম যে যতবার মার্কেট ভিজিটে বের হই, যতবার একটা কনজিউমারের সাথে কথা বলি, যতবার একটা সেশনে বসি, প্রত্যেকবার নতুন কিছু শিখে নিয়ে বের হই। এবং আপনি এটা শুধু মার্কেটিং প্রফেশনের জন্য না, আমি বলবো যে যেকোনো প্রফেশনে আপনি যদি মনে করেন যে আপনি পণ্ডিত হয়ে গেছেন, আপনি সব শিখে ফেলেছেন, দ্যাট ইজ দ্য বিগিনিং অফ ইউর এন্ড। হ্যাঁ, সো এটা খুব বড় একটা কি বলবো, এটা খুব বড় একটা রিস্ক। কারণ মানুষ যত এক্সপেরিয়েন্স হওয়া শুরু করে, আস্তে আস্তে এই কমপ্লিসেন্সিটা মানুষের সময় চলে আসে যে আমি তো অনেক কিছু বুঝি, অনেক কিছু জানি। হ্যাঁ, এটা খুব ডেঞ্জারাস। সো এইটা আমার মনে হয় যে খুবই সেন্সিটিভলি অ্যাভয়েড করা উচিত। কারণ আপনার নতুন সবসময় আপনি নতুন কিছু শিখতে হবে আপনাকে, এবং সেজন্য মনটাকে ওপেন রাখতে হবে। আর পার্সোনালি যদি বলি, আমার মনে হয় আগে একটু মেজাজ বেশি খারাপ ছিল, এখন মনে হয় একটু সেই তুলনায় একটু কাম এন্ড কোয়াইট হয়েছি। আগে মুখের উপর কেউ মনে হতো যে হ্যাঁ, আগে হঠাৎ করে রেগে যেতাম বেশি, এখন মনে হয় যে না, আচ্ছা বলেছে বলুক না, অসুবিধা কি। এখন মনে হয় ধৈর্যের ব্যাপারটা এবং মানুষের মুখের উপর উত্তর দেওয়াটাই যে সব না, তার থেকে বড় অ্যান্সার হচ্ছে আপনি কাজ দিয়ে তাকে তার কথাটাকে ভুল প্রমাণিত করা। এই ব্যাপারটা মনে হয় এখন পার্সোনালি রিয়েলাইজেশনটা বেশি হচ্ছে। আপনার তো একটা টিম আছে এখন, being a head, you have a team, so ওই টিমের যে ডাইনামিক্সটা, ওইটার জন্য আপনাকে কোন কোন জিনিসগুলো সব সময় আপনাকে ব্যবহার করতে হয় ইন টার্মস অফ বিহেভিয়ারাল ক্যাপাসিটিতে? এইটা আসলে আমার টিম আছেন, এবং আমার টিমের ছেলেমেয়ে যারা আছেন প্রত্যেকেই আমি বলবো যে অত্যন্ত ক্যাপেবল, এবং আই এম লাকি টু হ্যাভ দেম অ্যাজ মাই টিম মেম্বার। এন্ড আমি বলবো যে যদিও ডিফারেন্ট লেয়ারে আছেন, বিভিন্ন লেয়ারে, সো এক একটা লেয়ারের সাথে আসলে গাইডেন্স বলেন বা এক একটা লেয়ারকে হ্যান্ডেল করার জন্য স্কিল বা এটা ডিফারেন্ট হতে হয়। আপনি যখন একজন সিনিয়র ম্যানেজার যিনি আছেন তাকে যেভাবে হ্যান্ডেল করবেন, আপনি একজন ব্র্যান্ড এক্সিকিউটিভকে সেভাবে হ্যান্ডেল করবেন, আপনি একজন অ্যাক্টিভিশন অফিসারকে হ্যান্ডলিং ডিফারেন্ট হবে, তার জন্য গাইডেন্সটাও ডিফারেন্ট হবে। বাট আমি যেভাবে অ্যাটলিস্ট প্র্যাকটিস করার চেষ্টা করি, ডেফিনেটলি ওই পর্যায়ে এখনো যেতে পারিনি, সেটা হচ্ছে টিমকে পুরোপুরি ফ্রিডম দেওয়া, যে তাদের যে বিজনেসের যে কেপিআই দেওয়া আছে, যে টার্গেট দেওয়া আছে, সেটা বের করে নিয়ে আসার দায়িত্ব তাদের। আমার রোলটা কি? আমার রোলটা হচ্ছে তাদেরকে এনেবল করা, তারা যদি কোথাও আটকে যায়, যে জায়গাতে গিয়ে বিকজ অফ দ্য পজিশন অথবা বিকজ অফ দ্য নলেজ অথবা বিকজ অফ এনিথিং এলস দে আর নট এবল টু মুভ ফরওয়ার্ড, ওই দেয়ালটাকে ভেঙে দেওয়া আমার দায়িত্ব। বাট তাকে প্রত্যেক মুহূর্তে ইনস্ট্রাক্ট করা বা তাকে প্রতি মুহূর্তে অবজার্ভ করা বা গাইড করা, মানে নট গাইড, আমি বলবো প্রতি মুহূর্তে তাকে অর্ডার করা, দ্যাট ইজ নট মাই জব ইজ। বিকজ আমার টিমে যারা আছেন প্রত্যেকে বিবিএ এমবিএ করে এসেছে, পড়াশোনায় আমিও যা তারাও তা। সো তাকে কেন আমি স্ট্রিক্টলি গাইড করবো বা তাকে কেন অর্ডার দেবো? তাকে বলা আছে দিস ইজ হোয়াট ইউ নিড টু অ্যাচিভ নাও, দিস ইজ হোয়াট ইউর এম্পাওয়ারমেন্ট ইজ, দিস ইজ হোয়াট ইউর অথরিটি ইজ, দিস ইজ হোয়াট ইউর বাজেট ইজ। নাও খেলাটা কিভাবে খেলবে এটা তোমার দায়িত্ব। দিন শেষে আমাকে 2টা গোল করে আনতে হবে। এখন তুমি ফাউল না করে কিভাবে গোল করবা এটা তোমার দায়িত্ব। যেখানে তুমি আটকে যাচ্ছ আমাকে বলো, আমি হেল্প করবো। But I will not tell you what to do. That is what you need to come up with. That is your skill.
সো অ্যাটলিস্ট আমি চেষ্টা করতে করার কতটুকু করতে, অবশ্যই আমি নিজেও জানি সবসময় করা হয় না বা ওই পর্যন্ত এখনো যেতে পারিনি, বাট আসলে কতটুকু করতে পেরেছি সেটা আপনি আমার টিম মেম্বার কারোর সাথে কথা বললে হয়তো আসলে বুঝতে পারবেন। ঠিক আছে, আমরা আপনার টিমের সাথে কথা বলবো। তো আপনি প্রচুর বই পড়েছেন এবং আমি দেখতে পেয়েছি আপনি বই পড়ার বিষয়টা যখন বলেন তখন ইটস ভেরি ক্লোজ টু ইওর হার্ট। তো লেখার ইচ্ছা তৈরি হচ্ছে না বা হয় না? হয় এবং লিখি। আপনি যদি আমার আপনি আমার ফেসবুকে নাই এই জন্য হয়তো এটা, বাট আমার লেখালেখির অভ্যাসটা আছে। বিভিন্ন বিষয় নিয়ে লিখি, বাট এটা একদমই শখের মতো। যদিও 2-3 জন প্রকাশক বন্ধু আছেন যারা বছর খানেক ধরে পিছনে লেগে আছেন যে পাণ্ডুলিপি দেন, কিন্তু আমার কাছে মনে হয় বই বের করার মতো এত ভারী কি জিনিস করার মতো যোগ্যতা আমার এখনো হয়নি। সো লেখালেখি অবশ্যই একটা কি বলবো, একটা ন্যাক আছে। চেষ্টা করি, খুব বেশি ভালো না, চেষ্টা করি। তো প্রথম বই আসলে কি বিষয়ের উপর আসবে বলে আপনার কাছে মনে হয়? আমি নিজেও জানি না আসলে। আমার আমি ট্রাভেল করতে খুব পছন্দ করি। একজন একটা প্রশ্ন করেছিলেন যে আপনার শখ কি? ঘুরে বেড়ানোটা আমার একটা অন্যতম বড় শখ, এবং এটার সাথেও আমি বলবো যে মার্কেটিং প্রফেশনের একটা কানেকশন আছে। Because the more you travel, the more new things, new dimensions you can see, the more new culture, new people, new way of life you can expose, and এটা আপনাকে হেল্প করবে আপনি যখন মার্কেটিং এর প্রফেশনে কাজ করতে যাবেন। সো আমার ঘোরাঘুরিটা একটা শখের মতো। ঘোরাঘুরি নিয়ে ঘোরাঘুরির অভিজ্ঞতা নিয়ে ছোট ছোট আমিও, মানে যদিও ঠিক ঘোরার বর্ণনা দেই না, কিন্তু ঘোরার সময় যে গল্পগুলো ঘটে, যে ঘটনাগুলো সেগুলোকে নিয়ে আমি গল্পের মতো করে লেখার চেষ্টা করি বা বর্ণনা দেওয়ার চেষ্টা করি, বাট নট যে ধরেন এখান থেকে ওখানে গেলাম 6 ঘন্টা লাগলো, টিকিট ভাড়া 500 টাকা ছিল, এরকম না। হ্যাঁ, যে আমি যদি বাসে থাকি, বাসের ভিতর যে গল্পটা, একটা ঘটনা ঘটছে, সেই ঘটনাটা গল্প নেই। তো এনিওয়ে, সো এটা নিয়ে অনেকগুলো লাস্ট 3-4-5 বছর ধরে লিখছি ছোট ছোট করে। জানি না, এরকম লিখতে লিখতে দেখলাম বেশ কিছু গল্প দাঁড়িয়ে গেছে। একটা হ্যাশট্যাগ ইউজ করি আমি, হ্যাশট্যাগটার নাম হচ্ছে পথের গল্প, ট্রাভেল স্টোরি ইংলিশে, আর পথের আন্ডারস্কোর গল্প। এই হ্যাশট্যাগ দিলে আমার প্রচুর পথের গল্প দেখতে পাবেন। একটা হয়তো জানি না, এটা নিয়ে অনেকের ইন্টারেস্ট আছে, এগুলোকে কালেক্ট করে বই আকারে বের করার। মার্কেটিং নিয়ে কিছু লেখালেখি করি, এগেইন থিওরিটিক্যাল না, আমার লেখাগুলো একটু কেস, আমি যে অবজার্ভ করি কেস হিসেবে চোখে পড়ে সেগুলো লিখি, এবং ওখানেও আমি চেষ্টা করি থিওরি না, গল্পের মতো করে লিখতে। খুব যে আহামরি জ্ঞানী কথাবার্তা হয় তা না, বাট দেখি অনেকে পড়েন, অনেকে পড়ে বলেন যে ভালো লাগছে বা নতুন কিছু জানতে পেরেছি। সো হয়তো বা মার্কেটিং এর কোনো টপিক নিয়ে যদি কখনো কারো মনে হয় যে বই বের করবেন, সেটাও হয়তো করতে পারে, বাট এগেইন আমি নিজেকে এখনো খুব ভালো মার্কেটিয়ার বলে মনে করি না, এখনো শিখছি। দেখা যাক কতদিন শিখতে পারি, বই লেখার মতো কোনো যোগ্যতা আদৌ কোনোদিন হয় কিনা। হয়ে যাবে, আমার মনে হয় খুব শিগগির হবে, এবং বড় লেখকরা এরকমই বলেন আর কি। আপনি যেরকম শেষের দিকে বললেন না, এরকমই বলেন আর কি, বড় মার্কেটিয়ারও এরকমই বলেন। তো আজকে আমাদের সবচেয়ে বড় শত্রু গালিব ভাই হচ্ছে আমাদের সময়, কারণ আপনার সাথে আমার বেশ আড্ডা মোড়ে কিন্তু আমি কথা বলতেছি আপনার সাথে, মাঝে মাঝে আমি ভুলেও যাচ্ছি যে আসলে একটা লাইভ যাচ্ছে, তো তখন আবার একটু সাবধান হয়ে যাচ্ছি। তো আজকে আমাদের বড় বাধা হচ্ছে সময়, তো আমাদের একটা পর্যায়ে হয়তো থামতে হবে। সো তার আগে আমার প্রবাবলি এটা লাস্ট কোয়েশ্চেন আপনার কাছে, যে এই যে সুদীর্ঘ আপনার পেশা জীবন, ওয়াও মোমেন্ট একটা দুইটা কি আমাদের সাথে শেয়ার করতে পারেন? মোমেন্ট অফ প্রাইড অর মোমেন্ট অফ সরো? এটা আপনার উপর আমি ছেড়ে দিচ্ছি, আপনি যেটা। অনেকগুলো মোমেন্টই আছে, বিকজ যেটা বললাম যে মার্কেটিং এর কাজটা হচ্ছে এরকম যে আপনি যদি সাকসেস হয়, অবভিয়াসলি দেখা যায় যে সাকসেসের যে মঞ্চটা, সেই মঞ্চে সবচেয়ে প্রথম মার্কেটিয়ার যিনি থাকেন সেই উঠে দাঁড়ায়, লাইফটা তার উপরে এসে পড়ে। আবার ঠিক একই ভাবে যদি সাকসেস না হয়, প্রথম গলাটা মার্কেটিয়ারের কাটে। হ্যাঁ, সো এন্ড এটাই হওয়ার কথা। আপনি যদি if you are the first one to take the credit or to get the credit, you should be the first one to get the blame as well, and it's the rule of game. এখানে কোনো দুঃখের কিছু নাই বা এসের কিছু নাই। সো অনেকবারই হয়েছে। আমি বলবো যে আমার ক্যারিয়ারে অনেক প্রাউড মোমেন্টও আছে,
অনেক মোমেন্টও আছে যেটা এখনো মনে হলে নিজের হাত কামড়ায় যে কেন এই ভুলটা করলাম। আমি যদি ভুলটা দিয়ে শুরু করি, আমার এগেইন একটা নেসলের এক্সাম্পল বলি। আমার একটা প্রোডাক্ট লঞ্চ করেছিলাম। প্রোডাক্টটা খুব টেস্টি ছিল যদিও, কিন্তু প্রোডাক্টটা আমরা যেভাবে যে রেসিপিটা ডেভেলপ করতে চাচ্ছিলাম ঠিক সেইভাবে রেসিপিটা হয়নি। একটা বড় মানে দ্যাট ওয়াজ কাইন্ড অফ টু অ্যাডভান্স রেসিপি। জিনিসটা হচ্ছে এরকম যে প্রোডাক্টটা ছিল, আমি বলি প্রোডাক্টটা ছিল আপনার এখন যে ট্যাং আছে বাজারে, অনেকটা ট্যাং এর মতো একটা প্রোডাক্ট ছিল। নাও দ্য গুড পার্ট অফ দ্য প্রোডাক্ট ওয়াজ ট্যাং বানাতে হলে আপনাকে প্রায় 2 চামচ ট্যাং দিতে হয়। আমরা যে প্রোডাক্টটা ডেভেলপ করেছিলাম প্রোডাক্টটা 2 চামচ লাগতো না, অনলি আধা চামচ দিলেই হয়ে যেত। বাট প্রবলেম হচ্ছে যে আপনি যদি 2 চামচ দেন তাহলে আপনার পুরো প্রোডাক্টটা অনেক বেশি তিতা, মানে একদম কড়া হয়ে তিতা হয়ে যাবে। নাও প্রবলেম হচ্ছে যে আমরা নিজেরা মনে করেছিলাম যে এটা খুব চমৎকার একটা প্রোডাক্ট, যেহেতু আধা চামচ দিলেই হয়ে যাবে, এক্সট্রা কিছু দিতে হবে না, ফ্যান্টাস্টিক। বাট হোয়াট আই মিসড অ্যাজ এ মার্কেটিয়ার, কনজিউমারের বিহেভিয়ারটা কি, কনজিউমার প্যাকের গায়ে সে কখনোই না, সে দেখবে যে এটা একটা নেসলে থেকে বের হয়েছে, এটা একটা নতুন প্রোডাক্ট, ট্যাংয়ের মতো প্রোডাক্ট, সো আমি কিভাবে ট্যাং বানাই 2 চামচ দিই, আমি এটাও 2 চামচ দিব, এবং 2 চামচ দিলে টেস্ট উইল বি হরিবল। সো despite it was a great product, just because I missed the consumer behavior, the product was a failure. সো এটা খুব সিম্পল, এখন মনে পড়লে কিন্তু খুব সিম্পল লাগে না যে এটা তো ভাই খেয়াল করার কথা ছিল। বাট এগেইন না কিন্তু এখন হলে কিভাবে আপনি এটা করতেন? এখন হলে এই কমিউনিকেশনটা কিভাবে করতেন? এখনো তো মানুষ বেশি দিয়ে দিবে, হ্যাঁ নাকি ওটাকে একটু কনসেন্ট্রেশন কমাই দিতেন? এক্স্যাক্টলি, এখন হলে দেখুন মানুষের বিহেভিয়ার চেঞ্জ করা খুব টাফ। হ্যাঁ, আপনি যে বিহেভিয়ারটা ট্যাঙ্ক খেতে খেতে বাংলাদেশের মানুষ গত 30 বছর ধরে করে ফেলছে, আপনি যদি সেটাকে চেঞ্জ করতে যান, ইট উইল টেক এ লং টাইম এন্ড ইট উইল টেক এ লং প্রসেস। সো বেস্ট হচ্ছে আমি এখন হলে যেটা করতাম, আমি ওই ফর্মুলাতে যেতামই না। আই উইল কাম আপ উইথ এ ফর্মুলা হুইচ ইজ ভেরি সিমিলার টু হাউ পিপল ইজ বিহেভিং রাইট নাও। ওকে, এক্স্যাক্টলি। সো দ্যাট ওয়াজ ওয়ান অফ মাই, আমি এখনো মনে পড়লে খারাপ লাগে যে এই কারণ এই প্রজেক্টটা প্রচন্ড স্পিড নিয়ে করা হয়েছিল, যেখানে নেসলেতে ইউজুয়ালি একটা প্রজেক্ট, ইনোভেশন প্রজেক্ট নামাতে প্রায় 16 মান্থ টাইম লাগে, সেখানে এই প্রজেক্টটা আমরা লঞ্চ করেছিলাম মাত্র 7 মাসে। সো গ্লোবাল থেকে শুরু করে অনেক ইনভলভ ছিল। সো এরপরও যখন এটা ফেল হয়েছে, দ্যাট আই স্টিল ফিল স্যাড অ্যাবাউট দ্যাট। আর যদি প্রাউড মোমেন্টের কথা বলি, আমার অনেকগুলোই আছে, বাট ওয়ান অফ দ্য থিং আই ক্যান মেনশন সেটা হচ্ছে যে অবভিয়াসলি দুটো আমি মেনশন করতে পারি। একটা হচ্ছে নেসলেতে আমি একটা রিয়েলিটি শো করেছিলাম, নেসক্যাফে গেটস এ ড্রপ। আমি তখন নেসক্যাফের ক্যাটাগরি হেড ছিলাম, নেসক্যাফে কফির। তো এইটা আমি যখন করেছিলাম, এটা একটা দুর্দান্ত সাহসের ব্যাপার ছিল, বিকজ দ্য অ্যামাউন্ট অফ মানি, যে বাজেট এবং যে হাই অ্যাম্বিশন নিয়ে করা হয়েছিল আমাদের এটাতে, আমাদের প্রয়াত লিজেন্ড আয়ুব বাচ্চু ভাই ইনভলভ ছিলেন, পার্থদা ইনভলভ ছিলেন, বাপ্পাদা ইনভলভ ছিলেন, লট অফ টিম, একটা বড় টিম ইনভলভ ছিলেন এটার পিছনে। চ্যানেল আই এর প্রায় 110 জন মানুষ এটার পিছনে ছিল। সব মিলিয়ে ইট ওয়াজ এ ম্যাসিভ প্রজেক্ট। প্রায় 3 থেকে 4 মাসের একটা প্রজেক্ট ছিল, সারা বাংলাদেশ আমরা ঘুরে বেরিয়েছিলাম। এরকম একটা প্রজেক্ট নামানো, যে সাহসটা করেছিলাম, যে রিস্কটা নিয়েছিলাম, এইটা আমার কাছে মনে হয় যে মার্কেটিয়ার হিসেবে এরকম একটা জিনিসের, দেখুন আপনার সবকিছু সাকসেস হবে না, আপনি যদি যা করেন তাই যদি সাকসেস হয় তাহলে তো আপনি অলমোস্ট গডের কাছাকাছি চলে গেলেন, সেটা তো হবে না। বাট আপনাকে সাহস করে আগানো, যে না আমি এরকম একটা ডেয়ারিং জিনিস করব, প্রজেক্ট করব, এবং করার মতো গাটস আমার আছে, এইটা আমার পার্সোনালি আমার এখনো মনে পড়লে বা আমি যখন এখন ফিল করি, আমার মনে হয় যে দিস ইজ ওয়ান অফ মাই অ্যাচিভমেন্ট। আর আরলাতে যদি আমি বলি, আমার লেটেস্ট যেখানে আমি কাজ করছি, আমি যখন আসলাম আরলাতে জয়েন করলাম, অবভিয়াসলি আরলার প্রোডাক্ট হচ্ছে ডানো ব্র্যান্ড, ডানো গুঁড়ো দুধ আমরা সবাই জানি। বাট দ্য ব্র্যান্ড ওয়াজ ইন আ বিট অফ টাইপি সিচুয়েশন যখন আমি জয়েন করলাম। সো আমার ফার্স্ট প্রজেক্ট ছিল এটাকে পুরোপুরি রিভাইভ করা, এবং এটাকে আবার মার্কেট শেয়ার বলেন বা মার্কেটিং এর যে কোর ইন্ডিকেটর গুলো আছে সেখানে আবার গেইন করে নিয়ে আসা। সো এটার পিছনে প্রচুর শ্রম দেওয়া হয়েছে, এবং ফাইনালি আমি যখন 2018-তে নতুন এন্টায়ার ডানোকে নতুন ভাবে লঞ্চ করলাম, নতুন কমিউনিকেশন, প্যাকেজিং, প্রোডাক্ট, এভরিথিং, দ্য এন্টায়ার ব্র্যান্ড পজিশনিং, রিপজিশনিং করে লঞ্চ করা হলো, তখন থেকে ইট ওয়াজ এ ম্যাসিভ প্রজেক্ট। এগেইন অনেক লোকজন ইনভলভ ছিল, গ্লোবালি, ইন্টারন্যাশনালি, লোকালি, সবাই।
of course credit goes to the entire team who worked behind this, and এখনো যারা কাজ করছে আল্লাহতে সবাই। বাট মার্কেটিয়ার হিসেবে এটা একটা প্রাউড মোমেন্ট আমার, বিকজ this has been a successful launch, এবং তখন থেকে ডানো as a brand it gained all the different parameters, যেটা বিজনেস প্যারামিটার যদি বলি, রেভিনিউ বলি, প্রফিটেবিলিটি বলি, মার্কেট শেয়ার বলি, হাউসহোল্ড পেনিট্রেশন বলি, ব্র্যান্ড ইকুইটি বলি, সোজা কথা একটা ব্র্যান্ডের যতগুলো ইন্ডিকেটর আছে প্রত্যেকটা ইন্ডিকেটরে আমরা এটার এই লঞ্চের বা এই পুরো রিপোজিশনের পর থেকে এটা ধাই ধাই করে বাড়ছে, এবং এখনো এইটা কন্টিনিউ। অফকোর্স এটার পিছনে শুধু আমার না, সবার ক্রেডিট আছে, বাট ওই যে বললাম যে যেহেতু প্রজেক্টটা ছিল ব্র্যান্ড রিলেটেড এবং ওখান থেকে শুরু, সো দিস ইজ অ্যানাদার প্রাউড মোমেন্ট ফর মি। এছাড়া ছোট বড় আরো অসংখ্য মোমেন্ট আছে, সব তো শেয়ার করা সম্ভব না সময়ের জন্য, বাট ইন এ নাটশেল আপনি যদি মার্কেটিয়ার হন, আপনাকে মাঝে মাঝে মাথা উঁচু করে দাঁড়ানোর মতো সিচুয়েশন পাবেন, আবার অনেক সময় আপনি মাথা নিচু করে গলা কেটে যাবে এরকম সিচুয়েশন পাবেন। দুটাকেই আপনাকে অ্যাডাপ্ট করে চলার মতো ধৈর্য, সাহস এবং ওই সহ্য ক্ষমতাটা থাকতে হবে। জি, খুব ভালো গালিব ভাই, অনেক ভালো কথা হচ্ছিল, বাট ওই যে বললাম আমাদেরকে থামতে হবে একটা জায়গায়। আমি এমনিতেই টাইম ওভার রান করছি, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি অনেক কিছু বলছেন, আমি পার্সোনালি অনেক কিছু শিখলাম। আবার যদি সুযোগ হয়, এমনি তো অফলাইনে সুযোগ হবে, আমি ফেসবুকে কানেক্ট হবো আপনার সাথে, আমাদের অনেক কথা হবে ইনশাল্লাহ। এছাড়াও যদি এই ধরনের কোনো ফোরামে আমরা আবার একসাথে কথা বলতে পারি, সেই অপেক্ষায় থাকবো। আজকে আপনি আমাদের প্রোগ্রামের শেষ কথা বলবেন, আমার সাথে আমার গেস্ট শেষ কথা বলে, তার আগে আমি সবার কাছে বিদায় নিয়ে নিচ্ছি। আমরা রকমারি ক্যারিয়ার কার্নিভালে ছিলাম 7 দিনের প্রোগ্রামের আজকে 6ষ্ঠ দিন। আমার মনটা একটু একটু খারাপ হয়ে যাচ্ছে, কারণ কালকের পর আর আপনাদের সাথে এইভাবে কথা বলার সুযোগটা চলে যাচ্ছে আমাদের। আর আজকের যে ক্যারিয়ার ক্যাফে শেষ হয়ে যাচ্ছে প্রোগ্রাম, সো এই প্রোগ্রাম শেষ হওয়া পর্যন্ত আপনারা কমেন্ট করতে পারবেন, আর প্রোগ্রাম শেষ হয়ে যাওয়ার পরও আপনারা শেয়ার করতে পারবেন। সর্বোচ্চ শেয়ারকারী পাচ্ছেন 1,500 টাকার বই, তবে শেয়ার করার স্ক্রিনশট গুলো আপনাদের রকমারির পেজে ইনবক্স করে দিতে হবে। পাশাপাশি আমি যে বইটা আপনাদের দিব সেটার জন্য আপনাদেরকে আজকের পুরো প্রোগ্রামটা মনোযোগ দিয়ে শুনে গালিব ভাইয়ের কাছ থেকে আমরা যতগুলো জেনেছি যে জিনিসটা, সেটা সুন্দর সামারি লিখে হ্যাশট্যাগ জাভেদ লিখে আমাদের কমেন্টে পোস্ট করতে হবে। আর হচ্ছে পুরো সময় জুড়ে এই ক্যারিয়ার কার্নিভালের পুরো সময় জুড়ে রকমারির সব ধরনের প্রোডাক্টের উপর স্পেশাল ডিসকাউন্ট পাচ্ছেন আপনারা 25 থেকে 50%। আমার কথা শেষ। কাল 9:45 আবার কোনো একজন গেস্টকে নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত আপনারা অনেক ভালো থাকবেন। গালিব ভাই, আপনাকে অনেক ধন্যবাদ, বিশেষ করে আপনাকে ধন্যবাদ দিচ্ছি। আমি ওভার টু ইউ, আপনার পুরো স্ক্রিন জুড়ে আপনি চলে আসবেন, আমি বিদায় হয়ে যাচ্ছি। আপনি আমাদের রকমারির দর্শকদেরকে আপনার যে কোনো কথা বলে আপনি শেষ করতে পারবেন। শিওর জাভেদ ভাই, আপনি উধাও হয়ে যাওয়ার আগে বা স্ক্রিন থেকে বের হয়ে যাওয়ার আগে আপনাকে একটা কফির দাওয়াত দিয়ে রাখলাম। আপনার সাথে অনলাইনে মাত্র করলাম, but I think let's meet somewhere for coffee and have a long chat. For sure, 100%. Sure. Thank you. Over to you. Thank you. প্রোগ্রামের নাম যেহেতু ক্যারিয়ার কার্নিভাল, আমি অবভিয়াসলি এখানে ক্যারিয়ার নিয়ে এনথুজিয়াস্টিক যারা জানতে আগ্রহী তারা হয়তো দেখছেন এবং আগ্রহী। আমি মার্কেটিং বা নন মার্কেটিং নিয়ে আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলবো। দেখুন, কর্পোরেটে আমরা যেটা ফেস করি সেটা হচ্ছে যে একদিকে যেমন নতুন ফ্রেশার বলেন বা মিড লেভেলে যারা আছেন অনেকেই চাকরি পান না, এটা একটা কমন প্রবলেম আমাদের দেশে। আমরা বলি যে চাকরি পাচ্ছি না, এবং ফ্রেশার যারা তাদের জন্য খুব চ্যালেঞ্জিং। অন দ্য আদার হ্যান্ড, অ্যাটলিস্ট আমি কর্পোরেটের এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি, আমরা যোগ্য লোক পাই না, আমরা যোগ্য লোক খুঁজে পাই না। যে ধরনের লোক আমাদের দরকার কাজের জন্য, যে ধরনের অ্যাটিটিউড দরকার, মেন্টালিটি দরকার, সেই ধরনের লোক আমরা আবার একই রকম ভাবে আমরা খুঁজে পাই না। তো আপনারা চাকরি পাচ্ছেন না, আমরা চাকরি দেওয়ার লোক পাচ্ছি না। সো ইন এ নাটশেল, আপনি যদি বাংলাদেশে এখনো বাংলাদেশের ইকোনমি এবং সবকিছু মিলে আপনি যদি নিজেকে জবের জন্য, প্রফেশনের জন্য যোগ্য করতে পারেন, এতটুকু আমি বলতে পারি যে বাংলাদেশে এখনো আপনার জন্য চাকরির অভাব হবে না। আমি এটা কোনো মোটিভেশন দেওয়ার জন্য বলছি না, দিস ইজ প্র্যাকটিক্যাল। বিকজ অসংখ্য কোম্পানি, অসংখ্য পদ এখনো খালি আছে এবং খালি থাকবেই। লোক পাচ্ছে না, সিনিয়র লেভেল হোক, মিড লেভেল হোক, ইভেন ফ্রেশার লেভেলে হোক। আপনাকে নিজেকে যোগ্য করে গড়ে তুলুন আপনার ক্যারিয়ারের জন্য। জবের মানে সোজা কথা, জবের জন্য যদি আপনি নিজেকে যোগ্য করে গড়ে তুলেন, জব আপনাকে খুঁজে বেড়াবে এবং সত্যি সত্যি আপনার জন্য চাকরির অভাব হবে না। 1 2 নম্বর হচ্ছে যে যারা জব সিকিউরিটি খোঁজেন, আমি শুরুতেই বলেছি
জব সিকিউরিটি হচ্ছে আপনি যতদিন বিজনেস আনতে পারবেন অর্গানাইজেশনের জন্য ততদিন আপনার জব সিকিউরিটি। দিস ইজ দ্য গেম। এখানে কর্পোরেটে, প্রাইভেট চাকরিতে আপনার কাছে কখনোই আপনার জব সিকিউরিটি আর আমার জব সিকিউরিটি একই। আমি যতদিন কোম্পানিকে বিজনেস আনতে পারবো, কোম্পানি আমাকে দেখবে, যখন পারবো না দেখবে না। এই জিনিসটা মাথার ভিতর নিয়ে এইভাবে নিজের মেন্টালিটি রেডি করুন। আর স্যালারি প্যাকেজ কর্পোরেটের ব্যাপারটাই বাংলাদেশে এভাবেই শুরু হয়। আপনাকে শুরু করতে হবে বা শুরু করতে হয় খুব সামান্য টাকা দিয়ে। এরপরে যত সিনিয়র হবেন, নিজেকে যত যোগ্য করবেন, একসময় দেখবেন যে মানে প্যাকেজ বলেন বা ইনকাম বলেন বা টাকা বলেন, এটা লিটারালি আপনার পেছনে দৌড়াবে। বাট আপনাকে তার জন্য সময় দিতে হবে, নিজেকে যোগ্য করতে হবে। আজকে যারা সিনিয়র পজিশনে আছেন, লাখ লাখ টাকা স্যালারি পাচ্ছেন, হয়তো মনে করেন যে উনি এত পাচ্ছেন কেন, খোঁজ নিয়ে দেখেন ওই লোকটাও 8-10-15 হাজার টাকাতেই স্যালারি জীবন শুরু করেছিল। হ্যাঁ, তো এটা সে যে এখন 10 লাখ টাকা পাচ্ছে সেটা প্রথম থেকেই পাচ্ছে না। তার জীবনটাও 8,000 10,000 থেকে শুরু হয়েছে। সে তাকে নিজেকে যোগ্য করেছে, এখন কোম্পানি তাকে 10 লাখ টাকা দেয়। সো নিজেকে যোগ্য করুন, চাকরিও পাবেন, জব সিকিউরিটিও থাকবে, এবং টাকা বা স্যালারি বা প্যাকেজ যাই বলেন সেটাও পিছে পিছে দৌড়াবে। হতাশ হওয়ার কিছু নাই। দ্য মোর ইউ প্রিপেয়ার ইউরসেলফ, দ্য বেনিফিট উইল বি ইয়োর্স। এইটুকুই খালি বলবো আজকের ক্যারিয়ার ক্যাফের শেষে। রকমারিকে ধন্যবাদ, জাভেদ ভাইকে ধন্যবাদ, কথা প্রকাশকে ধন্যবাদ, যারা এই আয়োজনের পেছনে ছিলেন সবাইকে ধন্যবাদ, এবং যারা এতক্ষণ সময় নিয়ে আমার মতো ক্ষুদ্র মানুষের বকবক শুনলেন তাদেরকে আবারও আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, শুভরাত্রি।